एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে কলেজ অ্যাডমিশন টেস্ট কোর্সের আরেকটি বায়োলজি ক্লাস নিয়ে চলে এসেছি আমি। গতবারের মতোই তোমাদের সাথে থাকছি আমি শামিমা জাহিদ প্রীতি, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আচ্ছা, আমি দেখি ইতোমধ্যে কারা কারা আমাদের সাথে জয়েন করেছো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে প্রপারলি। আচ্ছা, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে, এটা আমি নিজেই দেখে নিয়েছি। এখন তোমরা যারা যারা জয়েন করেছো প্রত্যেকে আমাকে জানিয়ে দাও কে কোন জেলা থেকে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছো। আর তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা কিন্তু করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবে। আমরা চাইবো একদম সবাই মিলে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের স্টুডেন্টরা যারা কিনা স্বপ্ন দেখে নটরডেম কলেজে পড়বে, হলিক্রস কলেজে পড়বে, সেন্ট জোসেফে পড়বে, তারা প্রত্যেকেই যেন আমাদের ক্লাসগুলো এই ফ্রি কোর্সের ক্লাসগুলো পেয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, কমেন্ট সেকশনে বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে আর নিজের টাইম লাইন থেকে এই ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে। আমাদের সাথে জয়েন করেছে তাওহিদ আব্দুল্লাহ, রোকাইয়া জান্নাত, রাইসা, আশরাফুল, জারা, জুলফিকার, কুষ্টিয়া থেকে জয়েন করেছে, কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে, হবিগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে, কুড়িগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে আমাকে সালাম দিচ্ছ, প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আরেকটা বায়োলজি ইন্টারেস্টিং ক্লাস করব। আমাদের বায়োলজি নিয়ে যত যত কনফিউশন আছে সব কিছু আজকের ক্লাসটিতে আমরা ক্লিয়ার করে ফেলবো। আর যার যে প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। পরীক্ষা দেওয়ার আগে, ভর্তি পরীক্ষা দেওয়ার আগে নিজের প্রিপারেশনটাকে একটু ঝালাই করে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ক্লাসগুলো। আচ্ছা, তোমরা যারা জয়েন করেছো তাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে আর শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখতে ভুলবে না কিন্তু। তাহলে চলো আর দেরি না করে আমরা যে কোর্সটা নিয়ে এতদিন ধরে তোমাদের সাথে আছি সেই কোর্সটাতে এমন অনেকে এখনও আছো যারা কিনা আজকে শুধুমাত্র লাইভটি দেখছো, আগের লাইভগুলো দেখোনি বা হচ্ছে আমাদের এখনও কোর্সটি এনরোল করেনি, তাদের জন্য আমি ছোট্ট করে একটু ব্রিফ করব। তাহলে দেখি আমাদের এই কলেজ অ্যাডমিশন টেস্ট কোর্সটা কাদের জন্য, নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে তাদের জন্য। আর এখানে আমরা পাচ্ছি 8টি বিষয় পাচ্ছি, 6টি গাইডলাইন পাচ্ছি এবং ভাইভা সেশনের জন্য গাইডলাইন পাচ্ছি, সাথে 58টি এক্সাম এবং 48টি লাইভ পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে ফরিদপুর থেকে জয়েন করেছে, নড়াইল থেকে জয়েন করেছে, গোপালগঞ্জ থেকে জয়েন করেছে, সবাইকে ওয়েলকাম। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। নেত্রকোনা থেকে জয়েন করেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই তার ফ্রেন্ডদেরকে মেনশন করেছে। যারা ফ্রেন্ডদেরকে মেনশন করছে তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। কমেন্ট সেকশনে তোমাদের কি করতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করতে হবে। আমরা ক্লাসটি একটু পরে শুরু করে দিচ্ছি, তার আগে আজকে অনেকেই আমাদের ক্লাসে নতুন এসেছো, যারা নতুন এসেছো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা প্রথমে কোর্স নিয়ে একটু ব্রিফ করে দিচ্ছি। এই কোর্সটিতে তোমরা যারা এনরোল করেছো তাদের সবাইকে স্বাগতম, কারণ তোমরা সবাই কিন্তু এই গ্রুপে আছো, তাই আমি খুব বেশি কথা বলবো না। যারা নেই তারা হচ্ছে ফ্রেন্ডদেরকে বলে দিও জয়েন গ্রুপে ক্লিক করতে হবে, এখানে এসে জয়েন গ্রুপে ক্লিক করতে হবে। আর এখানে আমাদের ইনস্ট্রাক্টররা আছেন যারা কিনা হলিক্রস, নটরডেম, সেন্ট জোসেফের এক্স স্টুডেন্ট ছিল, এখন বাংলাদেশের বিভিন্ন নামকরা ভার্সিটিগুলোতে পড়াশোনা করছেন এবং অনেকের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আমাদেরকে এখানে কন্টিনিউ করতে হবে। এখানে পেমেন্ট মেথডে দেওয়া আছে। এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, তোমরা জানো। আর হচ্ছে জয়েন্ট গ্রুপ দিয়ে হচ্ছে অলরেডি তোমরা জয়েন করে ফেলেছো অনেকে, আর এখানে জয়েন্ট গ্রুপ দিতে হবে। আর এইখানে যে গ্রুপটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সেই আলটিমেট গ্রুপ, যেটা থেকে আমরা প্রতিদিন একটা লাইভ ক্লাস নিয়ে আসছি।
আচ্ছা, এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের স্কুলের নাম এবং ফোন নাম্বার চেয়ে থাকে সেগুলো দিয়ে দিবে। শেষ, আমরা কোর্স সম্পর্কে জেনে ফেলেছি। এখন আজকের ক্লাসটিতে আমরা কি নিয়ে শিখবো প্রথমেই বলেছি, অবশ্যই যেহেতু আমাকে দেখছো বায়োলজি ক্লাস নিয়ে জানবো, আর যেহেতু বায়োলজি ক্লাস সেহেতু একটা বায়োলজি ইন্টারেস্টিং টপিক তো থাকবে। হ্যাঁ, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে চ্যাপ্টার 6 জীবের পরিবহন। আর আমাকে অলরেডি চিনো তোমরা, আমি শামিমা জাহিদ প্রীতি। তোমরা আমাকে অনেকগুলো ক্লাসেই দেখেছো, সামনে ইনশাআল্লাহ অনেকগুলো ক্লাসে দেখতে পাবে। আমি চাইবো কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। নূর হোসেন সিয়াম, থ্যাঙ্কস ভাইয়া, তুমি তোমার অনেকগুলো ফ্রেন্ডকে মেনশন করেছো। তোমরা এভাবে এক একজনের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, রাইসা কমেন্ট করেছে হলিক্রস অ্যাডমিশন টেস্টের জন্য কোনো বই ফলো করতে হবে কি না? কোনো বই ফলো করতে অবশ্যই হবে, যেহেতু অ্যাডমিশন টেস্ট অবশ্যই বই ফলো করতে হবে। কিন্তু কোন বই ফলো করতে হবে? হলিক্রস, নটরডেম, সেন্ট জোসেফ তিনটি ভর্তি পরীক্ষার জন্য তোমরা তোমাদের এসএসসির জন্য যে বোর্ড বইগুলো পড়ে এসেছো সেই বোর্ড বইগুলোই তোমাদের ফলো করতে হবে। সেই বোর্ড বইগুলোকে আবার বারবার করে পড়তে হবে যেন কোনো টপিক মিস চলে না যায়। আর টপিকের যখন ডিপে গিয়ে কোশ্চেন করবে সেই ডিপ কোশ্চেনগুলো যেন তোমরা ধরতে পারো, সেজন্য কি করতে হবে? ভালো করে সব কিছু রিভিশনের মধ্যে রাখতে হবে। আচ্ছা, শিশির কমেন্ট করেছো প্রকোষ্ঠ মানে কোনগুলো? আমি কিছুক্ষণ পর যখন হৃৎপিণ্ড পড়াবো তখন তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু তোমাকে বলে দিই, প্রকোষ্ঠ হচ্ছে এক একটা চেম্বারকে বোঝানো হয়। যেমন আমরা যদি চিন্তা করি ডক্টরের চেম্বার, হ্যাঁ, এক একটা ডক্টরের চেম্বার থাকে, এক একটা রুমকে আমরা ডক্টরের চেম্বার বলি নর্মালি। ওই যে এক একটা রুম, পৃথক পৃথক রুম যেগুলো কিনা দেওয়াল দিয়ে পৃথক থাকছে, ওই রুমগুলোকে আমরা যেমন চেম্বার বলছি, ঠিক হৃৎপিণ্ডে এমন দেওয়াল দিয়ে, দেওয়াল না, কিছু পার্থক্য করছে এমন কিছু আবরণ দিয়ে পৃথকৃত কিছু চেম্বার থাকে, সেই চেম্বারগুলোকে প্রকোষ্ঠ বলছে। আমরা কিছুক্ষণ পর যখন হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন নিয়ে জানবো তখন আরও ক্লিয়ার হয়ে যাব। আমি দেখতে পাচ্ছি ফাতেমা জয়েন করেছে চাঁদপুর থেকে। আচ্ছা, নীলুফা তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমার খুব ভালো লাগছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছ। যারা যারা ফ্রেন্ডদেরকে মেনশন করছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা চাইবো সবাই মিলে ক্লাস করব, একজন দুজন ক্লাস করে তো মজা নেই, ঠিক না? আমরা সবাই ক্লাসটা করব এবং সবাই শিখবো। আর আজকে যে এমসিকিউ টেস্টগুলো হবে আমি চাইবো যারা যারা এই মুহূর্তে জয়েন আছো প্রত্যেকে সেই অ্যান্সারগুলো দিতে হবে, ঠিক আছে? তাহলে দেরি না করে আমরা ক্লাসটি এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আমরা জীবে পরিবহন চ্যাপ্টারটিতে প্রথমত পরিবহন বিষয়টা নিয়ে ক্লিয়ার হব। পরিবহন মানে আমরা যেমন ট্রান্সপোর্ট চিনি, কী করি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলাচলের জন্য আমরা পরিবহন ব্যবহার করি। ঠিক একইভাবে জীবের ক্ষেত্রে এমন পরিবহন কিছু জিনিসপত্র আছে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা পানি, খনিজ লবণকে ধরে নেই, পরিবহন সিস্টেমে যারা হেল্প করছে। ঠিক একইভাবে প্রাণীর ক্ষেত্রে আমরা রক্তকে ধরে নেই। এই যে জিনিসগুলো, সবগুলো জিনিস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, মাটির কৌশিক পানি মূলরোমে ঢুকে পড়ার কারণ কি? আজকের কোশ্চেনগুলো তোমরা একটু ভেবে ভেবে আনসার করবে, কারণ তোমরা যদি না ভেবে হুট করে অ্যান্সার করে ফেলো তোমাদের অধিকাংশের কিন্তু ভুল হবে। অলরেডি অনেকে অ্যান্সার করা স্টার্ট করে দিয়েছো। আমি দেখতে পাচ্ছি মীরা বলছে সি, শান্তা বলছে এ, মুর্তুজা বলছে এ, পিয়াল বলছে ক, কাউসার মাহমুদ বলছে গ। আচ্ছা, সাব্বির বলছে সি, ফাতেমা বলছে এ। আচ্ছা, তোমরা কিছু মানুষ বলছো এ অর্থাৎ ইমবাইবিশন, কিছু মানুষ বলছো সি ব্যাপন চাপের ঘাটতি। এই যে তোমাদের কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। খুব ভালো করে প্রশ্নগুলো খেয়াল করতে হবে এবং তারপর অ্যান্সার করতে হবে।
আচ্ছা, তোমরা অনেকেই অ্যান্সার সি বলছো। যারা যারা অ্যান্সার সি বলেছো তাদের অ্যান্সার হয়েছে। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। সঠিক উত্তরটি হচ্ছে সি। সঠিক উত্তরটি হচ্ছে সি, ব্যাপন চাপের ঘাটতি। এখন এই যে ব্যাপন চাপের ঘাটতি, কেন অনেকে ভুল করছো, কেন অনেকে ইমবাইবিশন বলছো, বা কেন অনেকে অন্য অ্যান্সারগুলোর দিকে তাকাচ্ছ, অন্য অ্যান্সারগুলোর সাথে কনফিউজড হয়ে যাচ্ছ? কারণ প্রত্যেকটি অপশন কিন্তু অনেক বেশি রিলেটেড। কারণ তুমি যখন ব্যাপন চাপের ঘাটতি পড়েছিলে, এই যে ব্যাপন চাপের ঘাটতি কেন হয়, ব্যাপন চাপের ঘাটতি হওয়ার পেছনে কিন্তু অভিস্রবণ ব্যাপনের কিছু ভূমিকা আছে। আবার ব্যাপন চাপের ঘাটতি জিনিসটা কি সেটাও কিন্তু তোমরা অনেকে বোঝো না। ঠিক আছে, আমি আজকে একটু ক্লিয়ার করে দিই, তোমাদের পরীক্ষা আসতে পারে ব্যাপন চাপের ঘাটতি কি। ব্যাপন চাপের ঘাটতি হচ্ছে যখন তোমার ব্যাপন প্রক্রিয়াটা হবে, ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিন্তু একটা চাপের দরকার হয়। ঠিক আছে, ব্যাপনের জন্য একটা চাপের দরকার হয়। এখন তুমি যদি চিন্তা করো, আমি এক গ্লাস পানিকে যদি নিচে ফেলে দিই, এক গ্লাস পানিকে যদি নিচে ফেলে দেয়, যে বেগে পানিটুকু নিচে পড়ে যাবে, ওই এক গ্লাস পানিতে আমি যদি একটু চিনি মিক্স করি, তারপর হচ্ছে আমি যদি একটু শরবত তৈরি করে ফেলি, করে তারপর ফেলে দেই, এর ঘনত্ব বেড়ে যাবে এবং তখন খুব ধীরে ধীরে পানিটুকু পড়বে, তখন শরবত হয়ে যাবে। শরবত কিন্তু তখন খুব ধীরে ধীরে পড়বে। আগের পানি, ফ্রেশ পানি যেভাবে পড়ে গিয়েছে তারপর কিন্তু সেভাবে পড়বে না। ঠিক আছে, কেন পড়ছে না? কারণ প্রথমে ব্যাপন চাপটা যেমন ছিল, পরবর্তীতে ব্যাপন চাপটা তেমন নেই। পরবর্তীতে ঘনত্ব বেড়ে গিয়েছে। ঘনত্ব যখন বেড়ে যাবে তখন ব্যাপন চাপটা কি হবে? ব্যাপন চাপের হচ্ছে তখন ঘাটতি হবে। আর ঘাটতি হওয়াটা মানে হচ্ছে ব্যাপন চাপের ঘাটতি বেড়ে যাবে। ঠিক একইভাবে যখন উদ্ভিদের ক্ষেত্রে এই ব্যাপন চাপের ঘাটতি হবে, তখন উদ্ভিদের কি হবে? উদ্ভিদের হচ্ছে পানি শূন্যতা দেখা দিবে, বা হচ্ছে উদ্ভিদ পানি পাবে না। হ্যাঁ, উদ্ভিদ পানি পাবে না। উদ্ভিদ পানি না পাওয়ার কারণে তখন মাটির যে কৌশিক পানি থাকবে, মাটির এই যে কৌশিক পানি, মাটিতে আমি যদি এটা হচ্ছে উদ্ভিদের শেকড় চিন্তা করি, এখানে কিছু কৌশিক পানি থাকে, অর্থাৎ এমন করে কিছু কৌশিক পানি থাকে। এই পানিগুলো যখন ব্যাপন চাপের ঘাটতি তৈরি হবে তখন কি হবে? তখন হচ্ছে পানি শূন্যতা দেখা দিবে। পানি শূন্যতা যখন দেখা দিবে তখন কৌশিক পানি এই পানিগুলোকে টেনে নিবে, এই পানিগুলোকে তখন উদ্ভিদ টেনে নিয়ে নিবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু ট্রিকি, তোমাদেরকে একটু ভেবে অ্যান্সার করতে হবে। প্রশ্নগুলো এমন না কিন্তু তুমি দেখলে সাথে সাথে পেরে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে একটু ভাবতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম মাটির কৌশিক পানি মূলরোমে ঢুকে পড়ার কারণটি হলো ব্যাপন চাপের ঘাটতি। ব্যাপন চাপের ঘাটতি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তোমরা এখন এই মুহূর্তে আরও অনেকে জয়েন করেছো। যারা জয়েন করেছো তাদের কাছে আবারও আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা তোমাদের টাইমলাইন থেকে ক্লাসটি শেয়ার করে দাও। কারণ এখন যদি তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, পরবর্তীতে যখন একদম পরীক্ষা ঘনিয়ে যাবে তখন খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না, নিজের টাইমলাইন একবার চেক করলেই কিন্তু তোমরা ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কলয়েডধর্মী পদার্থের উপস্থিতি রয়েছে নিচের কোনটিতে? কলয়েডধর্মী পদার্থের উপস্থিতি রয়েছে নিচের কোনটিতে? আমি আশা করব তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে এই লাইভটিতে জয়েন আছো প্রত্যেকে কোশ্চেনে অ্যান্সার করবে। কেন নয়? তুমি যদি তোমাকে ঝালাই করার একটা উপায় পাও, কেন নয়? নাজমুস সাকিব অ্যান্সার করছে সি, নাইম অ্যান্সার করলো সি, বাপ্পি বলল সি, শিফা বলল সি, সেজুতি বলল সি, নিদ্রা সি, অনিক সি, সিফাত সি, মীরা বলল গ। আচ্ছা,
এই প্রশ্নের অ্যান্সার তোমাদের সবারই হচ্ছে। তার মানে আমরা বুঝে যাচ্ছি তোমরা যারাই আমাদের সাথে জয়েন করেছো তোমরা সবাই কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে চলে এসেছো। এসএসসি পরীক্ষা যারা দিয়ে এসেছে তারা অবশ্যই অনেক অ্যাডভান্স হবে। এখন এই অ্যাডভান্স থেকে আরেকটু অ্যাডভান্স হওয়ার জন্যই কিন্তু এই কলেজ অ্যাডমিশন টেস্ট কোর্সটা তোমাদের কি করতে হবে, আর একটু ডিপ চিন্তা করতে হবে। এই ইমবাইবেশনের ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ারলি তোমাদের বইতে একটা লাইনেই সুন্দর করে দেওয়া আছে, তাই আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই পারবে। অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে ইমবাইবেশন। কলয়ধর্মী পদার্থের উপস্থিতি রয়েছে নিচের কোনটিতে? ইমবাইবেশন। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কলয়ধর্মী পদার্থটা কি বা এর কাজটা কি? এর কাজটা হচ্ছে আশেপাশে যে সকল পানিগুলো আছে সেই পানিগুলোকে শোষণ করে নিয়ে ফেলা। পানিগ্রাহী পদার্থ যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় কলয়ধর্মী একটা বৈশিষ্ট্য থাকে, যেটার কারণে তারা কি করে আশেপাশে এরিয়া থেকে পানিটাকে শোষণ করে নিজের দিকে নিয়ে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। যেহেতু এখানে আরও কিছু অপশন আছে আমরা একটু আলোচনা করে নেই, যেহেতু আমাদের ইন্টেনশন থাকবে একটি এমসিকিউ দিয়ে যতগুলো অপশন আছে সবগুলোই ভালো করে বুঝে নেওয়া। তাহলে আমরা দেখি অভিস্রবণ কি, ব্যাপন কি, আর শোষণ কি। আমরা একটু চিন্তা করি। অভিস্রবণের ক্ষেত্রে আমরা একদম প্রাইমারি যে ব্যাপারটা মনে রাখবো কি, অর্ধ ভেদ্য পর্দা বা বৈষম্য ভেদ্য পর্দা থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে আমরা একটা স্প্রে অথবা সেন্টের কথা চিন্তা করব। আমি যদি রুমের একটা পাশে দেই তাহলে পুরো বাসায় ছড়িয়ে যায় বা পুরো রুমটাতে ছড়িয়ে যায়, এই ব্যাপারটা আমি চিন্তা করব যখন ব্যাপনের কথা বলবো। আর শোষণটা কি? হ্যাঁ, মীরা সরকার লিখেছে হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক, হাইড্রো মানে হচ্ছে হাইড্রো দিয়ে পানি বোঝায়, আর ফিলিক দিয়ে বোঝানো হয় কি, পছন্দ করা, পানি পছন্দ করা। ঠিক আছে, হাইড্রোফোবিয়া দিয়ে বোঝায় পানি অপছন্দ করে বা পানিকে ভয় পায়। আর কলয়ধর্মী পদার্থগুলোর একটি ধর্ম হচ্ছে হাইড্রোফিলিক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা আর শোষণ ব্যাপারটা কি? শোষণ ব্যাপারটা খুব নর্মাল, কোনো কিছু শোষণ করে ফেলা বা গ্রহণ করে ফেলা, আশপাশ এরিয়া থেকে নিজের দিকে নিয়ে আসা ব্যাপারটাকে বলা হয় কি, শোষণ। ঠিক আছে, আমরা তাহলে বুঝে ফেললাম। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে এসেছি। এখন আমি আবারও চাইবো প্রত্যেকে যারা জয়েন আছে প্রত্যেকে অ্যান্সার করতে হবে। দ্রবণের ঘনত্ব বাড়লে ব্যাপন চাপের ঘাটতির কেমন পরিবর্তন হয়? আমি কিন্তু কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এই অ্যান্সারটি দিতে পারবে। যারা জয়েন আছো একটু চিন্তা করে তারপর অ্যান্সার করো। প্রত্যেককেই কিন্তু অ্যান্সার করতে হবে। আর যারা কমেন্ট সেকশনে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলছো, আমি বলি তোমরা কমেন্ট সেকশনে এখন কথাবার্তা বলো না। চান্স পাওয়ার পর অনেক ফ্রেন্ডস হবে, তখন ফ্রেন্ডসদের সাথে কথা বলো। এখন আপাতত চান্সটুকু এনশিওর করো নিজেরা। আমি কি কোশ্চেন দিচ্ছি সেই কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে দেখো এবং অ্যান্সার করে নিজেদেরকে ঝালাই করে নাও। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দ্রবণের ঘনত্ব বাড়লে ব্যাপন চাপের ঘাটতির কেমন পরিবর্তন হবে? আচ্ছা, সজীব অ্যান্সার করেছে সি, নাইম বলছে এ, বাপি বলছে বি, সাহস বলছে এ, নাজমুস সাকিব বলছে এ, নিদ্রা বলছে বি, আব্দুল্লাহ বলছে এ, অনেক বলছে এ, জিম বলছে এ, মাহিন বলছে বি, এস শান বলছে শান বলছে এ, মীরা বলছে এ, নুসরাত বলছে এ। তাহলে এখানে আমরা মেজরিটির অ্যান্সার কি পেয়েছি? এ। সঠিক উত্তর কি? তোমরা মেজরিটি অ্যান্সার করেছো এ। সঠিক উত্তর কি? প্রশ্নটি আমি আবার বলছি, দেখো, দ্রবণের ঘনত্ব বাড়লে ব্যাপন চাপের ঘাটতির কেমন পরিবর্তন হবে? সঠিক উত্তরটি হচ্ছে ব্যাপন চাপের ঘাটতি। সঠিক উত্তরটি কি? ব্যাপন চাপের ঘাটতি বেড়ে যাবে। বি। সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তরটি হচ্ছে বি। তোমরা, আমি একটু চেক করব
অ্যান্সার করতে পেরেছিলে কে? আদিয়াল মাহিন, কংগ্রাচুলেশনস তোমাকে, তুমি অ্যান্সারটি সঠিক বলেছিলে। নিদ্রা সরকার, তোমার উত্তর সঠিক হয়েছিল। তাহসান বাপ্পি, তোমার উত্তর সঠিক হয়েছিল। কংগ্রাচুলেশনস তোমরা যারা খুব খুব কম। পার্থ বিশ্বাস, তোমার উত্তর সঠিক হয়েছিল। নাইম মাহমুদ, কংগ্রাচুলেশনস। এই যে একটা ট্রিকি কোশ্চেন দিলাম, তোমরা কিন্তু পারলে না। তাহলে চিন্তা করো, তোমরা যে ভাবছো অ্যাডমিশন টেস্ট খুব ইজি হয়, অ্যাডমিশন টেস্ট খুব ইজি হয় না। কোশ্চেনগুলো খুব ডিপ থেকে যখন করে তখন এভাবে কনফিউজড হয়ে যাও। এখন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি কেন বেড়ে গেল। তুমি ব্যাপারটা দেখো, কিছু ব্যাপার থাকে একটু ইনডিরেক্ট কথা থাকে, নেগেটিভ জিনিসটাকে একটু ইনডিরেক্টলি বলা হয়। এখানে দেখো নেগেটিভ ব্যাপারটাকে একটু ইনডিরেক্টলি বলা হয়েছে। কিভাবে বলা হয়েছে দেখো, দ্রবণের ঘনত্ব বাড়লে, যদি আমি ধরি এখানে হচ্ছে একটা দ্রবণ আছে, ঠিক আছে, এখানে একটা দ্রবণ আছে, ঠিক আছে, পাশে আরেকটি গ্লাস এঁকেছি যেখানে আরেকটি দ্রবণ আছে। এখন প্রথম যে গ্লাসটি আছে সেটা কিন্তু একদম পিওর ওয়াটার, ঠিক আছে। পাশের গ্লাসটিতে আমি কিছু মিক্সড করে দিয়েছি, যার কারণে এর ঘনত্ব বেড়ে গিয়েছে, দ্রবণের ঘনত্ব বাড়লে ব্যাপন চাপের ঘাটতি। এখন আমি যদি ঠিক এই জায়গাটাতে একটা ছিদ্র করে ফেলি, গ্লাসটার একটা জায়গায় ছিদ্র করে ফেলি, এখন পানিটা যেভাবে বের হবে, আবার এই জায়গাতে যদি গ্লাসটা ছিদ্র করে ফেলি, পানিটা যেই বেগে বের হবে বেগটা কিন্তু কম হবে। এখানে বেগ কম হবে আর এখানে বেগ বেশি হবে, অর্থাৎ ব্যাপন চাপ এখানে বেশি, ব্যাপন চাপটা কি বেশি, আর এখানে ব্যাপন চাপ কম। একটু বোঝার চেষ্টা করো, তোমরা যারা এই মুহূর্তে জয়েন আছো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এই কোশ্চেনগুলো একটু ট্রিকি। ব্যাপন চাপের ঘাটতি, এটা নিয়ে অনেক কনফিউশন আছে স্টুডেন্টদের মধ্যে, সেজন্য আমি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তারপর দেখো ব্যাপন চাপ কম, কারণ আমি আর একটু ক্লিয়ার করি। তুমি তোমার শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছ। এখন তুমি স্টেশনে গিয়ে দেখলা অনেক ভিড়, তোমার বেগ কতটুকু হবে, তুমি কি ঠিক সময় পৌঁছাতে পারবে কিনা, সারাক্ষণ মাথায় এই চিন্তাটুকু থাকবে। আর তুমি এমন একটা সময় গেলে যে সময় স্টেশন পুরোটাই খালি ছিল, যাওয়ার পর দেখলে খুব ফ্রি, তুমি আরামে গিয়ে ট্রেনে উঠে গেলে বা হচ্ছে তোমার যেই যানবাহনে যাবে সেই যানবাহনে উঠে গেলে, বেগটা তখন কি হবে, যখন স্টেশন ফাঁকা থাকবে তখন বেগটা অনেক বেশি হবে, যখন স্টেশন মানুষ ভর্তি থাকবে তখন তোমার বেগ কম হবে বা হচ্ছে তোমার চাপটুকু কম থাকবে। একইভাবে আমরা দুটো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন এখানে ব্যাপন চাপ বেশি আছে, এখানে ব্যাপন চাপ কম আছে, কারণ এখানে ঘনত্বটুকু বেশি, ঘনত্ব বেশি, আর এখানে হচ্ছে ঘনত্ব কম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ব্যাপন চাপ নিয়ে জানলাম, ঘনত্ব নিয়ে জানলাম, এখন ব্যাপন চাপের ঘাটতি, এখানে ব্যাপন চাপ কম, ঘাটতি কমে যাওয়া, ঘাটতি বেড়ে যাওয়া, ঘাটতি কমে যাওয়া মানে হচ্ছে প্রবলেম সলভ হয়ে গিয়েছে, ব্যাপন চাপ আবার বেড়ে গিয়েছে। ঘাটতি বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রবলেম আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাপন চাপের ঘাটতি, দ্রবণের ঘনত্ব যখন বেড়ে যাবে তখন আলটিমেটলি প্রবলেম আরও বেড়ে যাবে, প্রবলেম বেড়ে যাবে, অর্থাৎ
ব্যাপন চাপের ঘাটতি কি হবে, বেড়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটি হচ্ছে বেড়ে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। যারা যারা খুব মন দিয়ে এতক্ষণ আমি কি কি বুঝিয়েছি করেছিলে তারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। ব্যাপন চাপের ঘাটতি ব্যাপারটা কি বুঝতে পেরেছো? কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও ব্যাপন চাপের ঘাটতি কনসেপ্টটি কি ক্লিয়ার হয়েছে কিনা। সিফাত জানিয়েছে ক্লিয়ার হয়েছে, জিম জানিয়েছে ক্লিয়ার হয়েছে, মুর্তজা জানিয়েছে ক্লিয়ার হয়েছে, নাজমু সাকিব জানিয়েছে বুঝেছে, ফাতেমা, আচ্ছা ফাতেমা তুমি হচ্ছে আমাদের ক্লাসটি যখন শেষ হয়ে যাবে রেকর্ডিং থেকে একটু বুঝে নিও, যদি না বুঝো কমেন্ট করো, আমি কমেন্টগুলো চেক করব তখন বুঝিয়ে দিব, পরবর্তী ক্লাসে আমি আবার বুঝিয়ে দিব যদি বুঝতে না পারো। সাহস বলেছে ক্লিয়ার, তৌহিদ বলেছে ক্লিয়ার, মোহাম বলেছে ক্লিয়ার, হ্যাঁ মীরা বলেছে ও বুঝতে পেরেছে, আচ্ছা ঠিক আছে, সায়েম বলেছে বুঝতে পেরেছে, আদি বলেছে বুঝতে পেরেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো, এটাই আমার সার্থকতা। কারণ এই যে ব্যাপন চাপের ঘাটতি এটা একটা নেগেটিভ জিনিসকে ইনডিরেক্টলি তোমাদের পরীক্ষায় প্রেজেন্ট করা হয়, তাহলে এই নেগেটিভ জিনিসটাকে আমাদের খুব আস্তে সময় নিয়ে ভাবতে হবে, তারপর আমাদের অ্যান্সার করতে হবে, খুব তাড়াহুড়া করলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। যারা যারা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমাদের নিজের উপকার হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে কিছুদিন পর। কোনটিতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, কোনটিতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, অভিস্রবণ, আচ্ছা এখানে হচ্ছে একটা অপশন আমরা বাদ দিয়ে দিই, অভিস্রবণ, সক্রিয় শোষণ আর হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। আমাকে জানাও কোনটিতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করছো, নাইম বলছে সি, আদি বলছে সি, রাফাজা বলছে সক্রিয় শোষণ, সজীব বলছে ডি নিষ্ক্রিয় শোষণ, সিদ্দিক হোসেন বলছে সি, সিফাত বলছে সি, তারুণ বলছে গ, মীরা বলছে গ। তোমাদের সবার অ্যান্সার হয়েছে, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছে, কনফিউজড হওয়ার কিছুই নেই। সক্রিয় শোষণ, সক্রিয় ব্যাপারটাকে একটু একটু ভাঙো, দেখো সক্রিয়, স মানে কি সহ, স দিয়ে আমরা সবসময় সহ বুঝি, সক্রিয়, ক্রিয় দিয়ে হচ্ছে ক্রিয়া, কাজ সহ যে শোষণটা হচ্ছে তাকে আমরা বলছি সক্রিয় শোষণ। এখন কাজ করার জন্য আমি যদি অনেক উইক থাকি, আমি যদি অনেক সিক থাকি, আমি কাজ করার শক্তি পাবো না, আমি কাজই করতে পাবো না, ঠিক আছে না? ঠিক একইভাবে সক্রিয় শোষণ মানে হচ্ছে কাজ করছি, কাজের সাথে সাথে শোষণ করছি, ঠিক আছে? সক্রিয় শোষণ ব্যাপারটা হচ্ছে কাজের সাথে সাথে শোষণ হচ্ছে, তার মানে এখানে শক্তির প্রয়োজন হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে কি সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় মানে এখানে কোনো কাজই হচ্ছে না, তাহলে কিভাবে আমরা এখানে শক্তির ব্যবহার পাবো? বিপাকীয় শক্তির প্রয়োজন তাহলে কোথায় হচ্ছে? হচ্ছে সক্রিয় শোষণে। তোমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছো, সবাইকে কংগ্রাচুলেশনস। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। কাউসার, তোমার মন খারাপ করার কিছু নেই, হ্যাঁ তোমার অ্যান্সার হয়েছে। রোবাইদা আফরিন হয়েছে তোমার অ্যান্সার। ওয়াসিফ সাদিক, রিফাত রহমান, সাদ, নিশাত হক, স্বাধীন সরকার, সবাইকে ওয়েলকাম। তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটি করছো, তোমাদের মনোযোগ দেখে আমার অনেক ভালো লাগছে। তোমরা কমেন্ট সেকশনে কি করবে, ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করে দেবে এবং তোমাদের স্কুলের মেসেঞ্জার যে গ্রুপগুলো আছে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানে
এই ক্লাসটির লিঙ্ক শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটি করতে পারে। আচ্ছা, অনেকে তো মন খারাপ করছিল আমি কমেন্ট পড়ছি না, এখন আমার মনটাও একটু ভালো করে দাও। তোমরা ক্লাসটি শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখে দাও, আমি দেখি কয়জন ডান লিখেছো, তারপর আমি সবার কমেন্ট পড়বো। ক্লাসটি শেয়ার করে তোমরা কমেন্ট সেকশনে ডান লিখে দাও। আতিফ আহাদ শেয়ার করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা শেয়ার করো। নাজমুস সাকিব শেয়ার করেছে। তোমরা যা যা শেয়ার করছো সবাইকে অনেক থ্যাঙ্কস। তোমরা শেয়ার করতে থাকো, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। উদ্ভিদের মাঝামাঝি এলাকায় সংশ্লেষিত পদার্থগুলো কোন দিকে প্রবাহিত হয়? প্রশ্নটি 2-3 বার করে পড়ো। সিহাম শেয়ার করেছে, আদি শেয়ার করেছে, ফাতেমা, কাউসার, সাহস, সাবির, তাওহিদ। ওকে, তোমরা তাহলে কোশ্চেনটি দেখে ফেলো। এই কোশ্চেনটা একটু একটু ভেবে অ্যান্সার করো, একটু ভাবতে হবে, না ভেবে হুট করে অ্যান্সার করো না। কোশ্চেনটি একটু ট্রিকি। উদ্ভিদের মাঝামাঝি এলাকায় সংশ্লেষিত পদার্থগুলো কোন দিকে প্রবাহিত হয়? আমি যদি চিন্তা করি এটা হচ্ছে একটা উদ্ভিদ, এখানে একটা উদ্ভিদ আছে, হ্যাঁ এই যে একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মাঝামাঝি এলাকা কোনটা? এই জায়গাটা হচ্ছে মাঝামাঝি এলাকা। এই জায়গাতে যে পদার্থগুলো তৈরি হচ্ছে, সংশ্লেষিত মানে হচ্ছে তৈরি হওয়া, যে পদার্থগুলো তৈরি হচ্ছে এই পদার্থগুলো কোন দিকে প্রবাহিত হবে? এখন উদ্ভিদের এই মাঝামাঝি জায়গায় তৈরি হলো, এখন কোথায় যাবে? উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে নাকি পাশে চলে যাবে? আমানি জিম বলছে সি, রোবায়েত বলছে সি, জোনায়েদ বলছে সি, রাফাজা বলছে গ, মীরা বলল গ, আব্দুল বলল এ, তারুণ বলল এ, সিদ্দিক বলল ঘ, কাউসার বলল গ, আশরাফুল বলল উপর ও নিচ, নিশাদ বলল গ। আচ্ছা, একজন কাউসার বললে আমি ভালো গাছ আঁকাতে পারি। থ্যাঙ্কস ভাইয়া, আমি আরও ভালো গাছ আঁকাতে পারি, কিন্তু এখন সময় স্বল্পতার জন্য ছোটোখাটো একটা পচা টাইপের গাছ আঁকিয়েছি। ভবিষ্যতে তোমাদের এরকম আর্ট ক্লাস থাকলে আমি তোমাদের আর্ট করে দেখাবো। আমি আর্ট করতে অনেক পছন্দ করি। যখন আর্টের কোনো ক্লাস থাকবে অবশ্যই তোমাদের অনেক আর্ট করে দেখাবো। আচ্ছা, মুশফিকা রহমান, হ্যাঁ হ্যাঁ আমি তোমার কমেন্ট দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কংগ্রাচুলেশনস, তোমার অ্যান্সার হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে উপরে ও নিচে। যখন এই যে মাঝামাঝি এলাকাতে সংশ্লেষিত হয় তখন উপরে এবং নিচে দুটো জায়গাতে প্রবাহিত হবে। এখন কিছু স্টুডেন্ট কনফিউজড হয়ে যাবে যখন অপশনগুলো দেখবে, হ্যাঁ আমি তো উপরে পড়েছি, উপরে হবে অ্যান্সার, তারপর মনে হবে না 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 আমি তো নিচেও পড়লাম, তাহলে আমি দুটোই দাগিয়ে দিই, তখন মনে হবে দুটোই দাগিয়ে দিই। কিন্তু 3 নম্বর অপশনে এসে দেখে একদম ভ্যাবাচেকা খেয়ে যাবে, উপরে এবং নিচে দুটোই কিন্তু একই সাথে আছে। তাহলে কি তুমি তখন অলরেডি দুটো দাগিয়ে ফেলেছো, যেহেতু এমসিকিউ তখন কিন্তু কারেক্ট করার কোনো সুযোগ পাবে না। এজন্য কি করতে হবে, তোমাকে ভেবে অ্যান্সার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আবুল আজাদ বলছে আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এই কোশ্চেনটুকু দেখো, এটা আরেকটা তোমাদের আউট অফ দ্য বক্স কোশ্চেন, তোমাদেরকে একটু ভাবাচ্ছে। দেখো cos সস ইকুয়ালস টু এই ব্যাপারগুলো তোমরা ম্যাথমেটিক্সে অনেক দেখো, আজকে না হয় একটু ম্যাথমেটিক্স স্টাইলে বায়োলজিকে পড়লা। চিন্তা করো কি হবে, অ্যান্সারটা চিন্তা করো।
কোষরস ইকুয়ালস টু অন্তঃকোষীয় পানি, অন্তঃকোষীয় এটা হচ্ছে আন্তঃকোষীয় হবে, আন্তঃকোষীয় পানি, অন্তঃকোষীয় পানি প্লাস খনিজ লবণ, আন্তঃকোষীয় পানি প্লাস খনিজ লবণ। আমি অপশনগুলো একটু কারেক্ট করে দিয়েছি, তোমরা একটু দেখো, কারেকশনটা দেখে তারপর অ্যান্সার করো। কারেকশনটা দেখো, কারেকশনটা দেখো, তারপর একটু অ্যান্সার করো। যারা আগে অ্যান্সার করে দিয়েছো তারা একটু আবার অ্যান্সার করো, আমি কারেক্ট করে দিয়েছি, কারেকশনটা দেখো। কোষরস ইকুয়ালস টু অন্তঃকোষীয় পানি, আন্তঃকোষীয় পানি, অন্তঃকোষীয় পানি প্লাস খনিজ লবণ, আন্তঃকোষীয় পানি প্লাস খনিজ লবণ। যারা ডাবল অ্যান্সার করছো, ডাবল অ্যান্সার না, আমি একটু কারেক্ট করে দিয়েছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করে অ্যান্সার করো। তোমরা পারছো, তোমরা পারছো, হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, পারছো তোমরা। কোষরস, একটা কোষের ভেতরে কোষরস, যখন আমরা কোষের টার্মটা দেখবো তখন আমাদের মনে হবে কি কোষের ভেতরে যে রস সেটাই হচ্ছে কোষরস। এখন রসটা কি হতে পারে? রসটা তোমাদের মেজরিটির কাছে মনে হবে রসটা হচ্ছে পানি, কিন্তু না, শুধু পানি না, পানির সাথে খনিজ লবণ আছে। এই যে পানি, পানি যে বললাম, পানিটা কি কোষের বাহিরের হবে নাকি ভেতরে হবে? বুঝতেই পারছো, যেহেতু কোষরস বলছি কোষের ভেতরেই হবে। অন্ত শব্দটি দিয়ে, অন্ত, অন্ত শব্দটি দিয়ে, এটা যদি একটা কোষ হয়, এটা যদি আরেকটা কোষ হয়, দেখো অন্ত শব্দটি দিয়ে এমন ভেতরের পানিকে আমরা বোঝাচ্ছি, আর আন্ত শব্দটিকে দিয়ে, দেখো আন্ত, অন্ত হচ্ছে ভেতরের অবস্থাটাকে আমরা বোঝাই, আন্ত হচ্ছে দুটোর মাঝে এই পানিটাকে আমরা বোঝাই, ঠিক আছে? কোষ রস যেহেতু অবশ্যই কোষের ভেতরে হবে, কোষ রস অবশ্যই কোষের ভেতরে হবে, পানি থাকবে, পানির সাথে কি থাকবে? পানির সাথে খনিজ লবণ থাকবে, ঠিক আছে? পানির সাথে খনিজ লবণ থাকবে, তাহলে সঠিক উত্তরটি হবে অন্তঃকোষীয় পানি প্লাস খনিজ লবণ। কংগ্রাচুলেশনস, তোমরা অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো, মেজরিটি সঠিক উত্তর দিয়েছো, প্রত্যেককেই কংগ্রাচুলেশনস, অনেক 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 কংগ্রাচুলেশনস। আমি আশা করব পরবর্তীতে আরও অনেক কোশ্চেন্স আছে, তোমরা সেগুলো অনেক ভালো করে অ্যান্সার করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। উদ্ভিদে খাদ্য জমা থাকে, উদ্ভিদে খাদ্য কোথায় জমা থাকে? আমরা যেমন বাসায় যখন দেখা যায় আব্বু আসে, আম্মি আসে, তারপর হচ্ছে ভাই বোন আসে, যত মজার মজার খাবার নিয়ে আসে, সবগুলো কোথায় এসে জমা হয়? সবগুলো কিচেন রুমে এসে জমা হয় বা রান্নাঘরে এসে জমা হয়। এখন উদ্ভিদের ক্ষেত্রে এই খাবারগুলো কোথায় এসে জমা হয়? পাতায়, মূলে, কাণ্ডে, নাকি সবগুলোতে? মীরা বলছে সি, আহাদ, রিফাত বলছে ডি, সিফাত বলছে ডি, অনেক বলছে ডি, ফাতেমা বলছে ডি, নাজমুস সাকিব ডি, নাফিস ডি, মীরা বলছে সি, আব্দুল বলছে ডি, রাকিব বলছে ডি, তারুণ বলছে ডি, রিক্তা বলল ডি, জোনায়েদ বলল সবগুলো, সাকিব বলল ডি। আচ্ছা, মুর্শিদ আলম আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, আপনাকে অনেক অনেক মোস্ট ওয়েলকাম ভাইয়া। আপনারা যারা জয়েন করেছেন প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি, ক্লাসে খুব মনোযোগ দিয়ে করবেন। সিয়াম বলছে অল, বিনা বলছে ডি, মেঘলা আকাশ ডি, রিয়া বলছে ডি, হাসিফ ডি, জাহেদ বলছে ডি। হ্যাঁ, সঠিক উত্তরটি হচ্ছে ডি। উদ্ভিদের খাদ্য পাতায়, মূলে এবং কাণ্ডে জমা থাকে। এখন প্রত্যেকটা টার্ম তোমাদের মনে রাখতে হবে, পাতায় কোন উদ্ভিদ খাদ্য জমা রাখে?
মূলে কোন উদ্ভিদ খাদ্য জমা রাখে, কাণ্ডে কোন উদ্ভিদ খাদ্য জমা রাখে, প্রত্যেকটি কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে। ঠিক নেই কোনটা চলে আসতে পারে, ঠিক আছে? তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস, অ্যান্সার হয়েছে। নাজমুস সাকিব বলেছে গোলালু, মিষ্টি আলু, ঘৃতকুমারী। হ্যাঁ, এই সবগুলো টার্ম কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ক্যালোজের উপস্থিতির জন্য খাদ্য চলাচলের কেমন পরিবর্তন হয়? ক্যালোজের উপস্থিতির জন্য খাদ্য চলাচলের কেমন পরিবর্তন হয়? আচ্ছা, আমরা মনে হয় জানি ক্যালোজ কোনটি হবে। ক্যালোজ কি? প্রথমে তোমাদেরকে ভাবতে হবে ক্যালোজ কি, তারপর প্রশ্নটি অ্যান্সার করো। প্রথমে একটু ভাবো ক্যালোজ কি, তারপর প্রশ্নটি দেখো। ক্যালোজের উপস্থিতির জন্য খাদ্য চলাচলের কেমন পরিবর্তন হয়? আচ্ছা, আমাদের সাথে এখন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি। হ্যাঁ, আমাকে বলো ক্যালোজের উপস্থিতির জন্য খাদ্য চলাচলে কেমন পরিবর্তন হয়? বেড়ে যায়, বেড়েও কমে যায়, কমে যায়, বন্ধ হয়ে যায়। তোমাদের জন্য 4টি অপশন আছে, এই 4টি অপশনে ছটফট বলে ফেলো কোনটি হবে। আচ্ছা, মেজরিটি অ্যান্সার করছে সি, কমে যায়। আমরা দেখি কে কে অ্যান্সার করতে পেরেছো। আকাশ বলছো ডি, আনিকা ইসলাম বলছো সি, অনেক বলছো সি, বাপি বলছো গ, আকাশ বলছো এ, নাজমুস সাকিব ঘ, জোনায়েদ বলছো ডি, দুর্জয় বলছো সি, নাজমুস সাকিব আবার বলছো শীতকালে কমে যায়। হ্যাঁ, তুমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছো, শীতকালে কমে যায়, ঠিক আছে। জোনায়েদ বলছো বন্ধ হয়ে যায়। ফাতেমা বলছো সি, 100% শিওর। আচ্ছা ঠিক আছে, দেখি এখন হয়েছে কিনা। এই যে 100% শিওর, 100% শিওর কি আসলে কাজে লেগেছে কিনা আমরা একটু দেখি। প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল ক্যালোজ। ক্যালোজ নামের একটা পদার্থের উপস্থিতি ছিল, সেই পদার্থের উপস্থিতির জন্য খাদ্য চলাচলে কোনো পরিবর্তন কি হয়? যদি পরিবর্তন হয়েই থাকে তাহলে কি পরিবর্তন হয়? তোমাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, তোমাদের উত্তর সঠিক হয়েছে, কমে যায়। ক্যালোজ কেমন আমরা যদি একটু চিন্তা করি, মোম জাতীয় পদার্থগুলো যদি একটু চিন্তা করি, মোম জাতীয় পদার্থ একটা জায়গা যখন ফেটে যায় বা ভেঙে যায়, তোমরা দেখো বাসায় বিভিন্ন জায়গায় পুডিং টাইপ কিছু লাগানো হয়, আবার দেখবে মোম দিয়ে অনেক কিছু কিন্তু জোড়া লাগানো হয়। ঠিক একইভাবে যখন ক্যালোজ যখন আসবে তখন ওই জায়গাতে খাদ্য চলাচল কমে যাবে, অসুবিধা হবে। আমি এখানে হাঁটা চলা করছি, ঠিক ওই সময় যদি আমার সামনে একটা চেয়ার চলে আসে, আমি কি ইজিলি চলাফেরা করতে পারবো? পারবো না। ক্যালোজ হচ্ছে ঠিক একই ধরনের। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তোমরা অ্যান্সার করতে পেরেছো, তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কোন বিশেষ প্রসাধন ঘটে? কোন বিশেষ প্রসাধন ঘটে? গৌণ বৃদ্ধির সময় কোন বিশেষ প্রসাধন ঘটে? তোমরা একটু প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে আমি কিছু এক্সট্রা টার্ম ইউজ করেছি যেটা কিনা তোমাদেরকে একটু কনফিউজ করে দিতে পারে। আচ্ছা, আনাস বলছে সি, জিম বলছে গ, পার্থ বলছে সি, নাজমুস সাকিব সি, আর রাফাজা বলছে সি, রোবাইদা বলছে সি, আদি বলছে সি, কাউসার বলছে সি, জোনায়েদ বলছে পি, তারুণ বলছে সি, নাজমুস সাকিব বলছে লেন্টিকুলার, নিদ্রা বলছে সি, হামিম আহমেদ তুমি ক্লাসটি মন দিয়ে করছো না, এখানে কোনো অপশন নেই। তুমি ক্লাসটি ভাইয়া মন দিয়ে করো, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে মজা করো না।
যেহেতু তোমাদের জন্য ক্লাসগুলো করা হচ্ছে সেহেতু তোমাদের অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করতে হবে। আজকে যাচাই করার মাধ্যমেই তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারো, তাহলে কেন নয়? কেন আমরা কমেন্ট সেকশনটাকে আবল তাবল কথা বলে দূষিত করব? আমরা অবশ্যই মন দিয়ে ক্লাস করব, ঠিক আছে? তারপর আসি, আমরা অ্যান্সারটুকু দেখে ফেলি। দেখার আগে আমরা একটু দেখি এখানে কি টার্মিনোলজি ইউজ করা হয়েছে। উদ্ভিদের গৌণ বৃদ্ধি, একটা টার্ম আমরা পেয়েছি গৌণ বৃদ্ধি, আরেকটা টার্ম কি বিশেষ। তার মানে অন্য আরও প্রসাধন হতে পারে, কিন্তু এই প্রসাধনগুলোর মধ্যে স্পেশাল, শুধুমাত্র গৌণ বৃদ্ধির জন্য স্পেশাল কোনটি? স্পেশাল হচ্ছে লেন্টিকুলার। ঠিক আছে, তোমাদের অ্যান্সার হয়েছে। বাকল ফেটে যায়, জিহাদ বলেছে, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে ভাইয়া। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্রসাধনের হার কমে যায় কখন? প্রসাধনের হার কমে যায় কখন? তাপমাত্রা কমে গেলে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেলে, বায়ুচাপ বেড়ে গেলে, আলোর পরিমাণ কমে গেলে। আচ্ছা বলো তাহলে, প্রসাধনের হার কমে যায় কখন? তাপমাত্রা বেড়ে গেলে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেলে, বায়ুচাপ বেড়ে গেলে, আলোর পরিমাণ কমে গেলে। ফাতেমা বলছে সি, 100% শিওর। আচ্ছা, রোবায়েত বলছে সি, 200% শিওর। রিয়া বলছে সি, সোহাগ বলছে সি, আনিকা ইসলাম বলছে বি, আশাফুল বলছে সি, নাজমুস সাকিব এ, সিফাত বলছে সি। তাহলে আমরা সঠিক উত্তরটি দেখে ফেলি। সঠিক উত্তর কি? প্রসাধনের হার কমে যায় কখন? তোমরা কোনো অপশানই বাকি রাখছো না, কেউ বলছো এ, কেউ বলছো বি, কেউ বলছো সি, কেউ বলছো ডি। সঠিক উত্তরটি হচ্ছে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেলে তখন কি হবে? প্রসাধনের হার কমে যাবে। প্রসাধনের হার কমে যাবে কখন? প্রসাধনের হার কমে যাবে কখন? তোমরা এক একজন এক একটা অ্যান্সার করেছো। প্রসাধনের হার কমে যায় কখন? তাপমাত্রা কমে গেলে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেলে। জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে গেলে কেন হবে? হ্যাঁ, হামিম আমাকে প্রশ্ন করেছো কেন হবে। ঠিক আছে, আমি এখন বোঝাই কেন হবে। জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা যখন বেড়ে যাবে, তুমি একটু চিন্তা করো, এই রুমটাতে অনেক পানি আছে, আমার কিছুক্ষণ পর পর পানির পিপাসা পাচ্ছে। এই যে পানির পিপাসাটুকু পাচ্ছে, আমার জন্য এনাফ পানি আছে, আমি রুমটা থেকেই পানি নিতে পাচ্ছি। তাহলে কি আমার রুম থেকে বেরিয়ে এক্সট্রা পানি আনার প্রয়োজন আছে? নেই। ঠিক আছে, ঠিক একইভাবে যখন এনভায়রনমেন্ট বা পরিবেশে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ জলীয় বাষ্প অলরেডি অনেক আছে, তাহলে সেখানে কি আর প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে পানি জলীয় পরিবেশে আসার দরকার আছে? নেই। যেহেতু নেই, সেহেতু প্রশোধনের হার কমে যাবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেলে, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোথায় রক্তকণিকার জন্ম হয়? কোথায় রক্তকণিকার জন্ম হয়? তোমরা আমাকে বলো, কোথায় রক্তকণিকার জন্ম হয়? রক্তে, হাড়ে, অস্থিমজ্জাতে, তরুণাস্থিতে। রক্তে, হাড়ে, অস্থিমজ্জাতে এবং তরুণাস্থিতে। এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাদেরকে আবারও বলবো, ক্লাসটি শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ আমরা চাইবো আমরা সবাই মিলে ক্লাস করব। ঠিক আছে?
দুর্জয় বলছে সি, রাইসা বলছে সি, জোনায়েত বলছে অস্থি মজ্জায়, নাজমুস সাকিব বলছে খ, পার্থ বলছে সি, কাউসার বলছে সি, সোহাগ বলছে সি, স্বাধীন বলছে সবগুলোই, সবগুলো হবে না, ঠিক আছে। আব্দুল্লাহ বলছে সি, জোনায়েদ বলছে সি। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তরটি হচ্ছে কি অস্থি মজ্জা। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। রক্তে হবে না, হাড়ে হবে না, তরুণাস্থিতে হবে না, তাহলে কি হবে? অস্থি মজ্জায় হবে। রক্তকণিকার জন্ম হচ্ছে লাল অস্থি মজ্জায়, ঠিক আছে। তারপর আসি প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে কোনটি? প্রতিরক্ষা ব্যবস্থা। এখন একটা ভাইরাস আসলো, ভাইরাস এসে আমাদের বডিতে অনেক অ্যাটাক করলো, অ্যাটাক করে আমাদেরকে উইক করে দিল, কিন্তু দেখা যাচ্ছে একজনকে অনেক উইক করে দিতে পেরেছে, সেম ভাইরাস আরেকজনকে উইক করে দিতে পারেনি। এখন যাকে পারেনি, কেন পারেনি? কারণ তার প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং ছিল। এই স্ট্রং থাকার কারণ কে ছিল? হাবিবুর রহমান বলছে সি, মেঘলা আকাশ বলছে সি। আচ্ছা, আমি আরেকটি কোশ্চেন দিয়েছি, আমার মনে হচ্ছে তোমরা লাস্ট কোশ্চেন অ্যান্সার করছো। নাজমু সাকিব বলছে বি, নিদ্রা বলছে বি, হামিম বলছে বি, রুবায়েত বলছে বি, জোনায়েদ, নিদ্রা, ফাতেমা, দুর্জয় বলছে বি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে WBC বা শ্বেত রক্তকণিকা। WBC বা শ্বেত রক্তকণিকা। কোনটি অ্যান্টিবডি তৈরি করে? অপশনগুলো একটু খেয়াল করো, প্রশ্নটি কি করেছি, কোনটি অ্যান্টিবডি তৈরি করে? মোনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল। মোনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল। কোনটি অ্যান্টিবডি তৈরি করছে? মোনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল। অ্যান্সার করো তোমরা। রাফাজা বলছে লিম্ফোসাইট, দুর্জয় বলছে বি, মীরা বলছে WBC, হামিম বলছে খ, নাজমুস সাকিব বি, কাউসার বলছে বি। দেখো, এখানে কিন্তু আমি WBC কোনো অপশানে রাখিনি, কারণ এখানে সবগুলোই WBCর আন্ডারে পড়ে, ঠিক আছে। তুমি সেভাবে WBC বলতে পারো না। অপশানগুলো দেখো। লিম্ফোসাইট, হ্যাঁ হচ্ছে সঠিক উত্তরটি কি? লিম্ফোসাইট। মোনোসাইট আমাদের যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আছে, বাহির থেকে একটা ফরেন পার্টিকেল আসলো, সেই ফরেন পার্টিকেলকে এনগালফ করে তারপর হচ্ছে ভেঙে চুরে একদম ধ্বংস করে দিবে, নিস্তেজ করে দিবে, সেটা করবে হচ্ছে মোনোসাইট। নিউট্রোফিলও সেই সেম কাজটি করে। বেসোফিল কি করে? হিস্টামিন রিলিজ করে, ঠিক আছে। যারা যারা পেরেছো সবাইকে কংগ্রাচুলেশনস। আশা করছি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যায়। ফেগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে কোনটি? কিছুক্ষণ আগেই কিন্তু বলেছিলাম ফেগোসাইটোসিস প্রক্রিয়া। এখন আমাকে বলো ফেগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে কোনটি? আচ্ছা, শিশির বলছো তুমি একটি কোশ্চেন করেছিলে, আমি দেখতে পাইনি। অনেক 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 কমেন্টস আসছে, সেই কমেন্টসের ভিড়ে তোমার কমেন্টসটুকু দেখতে পাইনি। এখন তোমার কমেন্ট আবার করো, আমাকে আবার কোশ্চেন করো, আমি অ্যান্সার করবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে কোনটি? RBC, ইউসিনোফিল, বেসোফিল, মোনোসাইট। নাসরিন জিজ্ঞাসা করছে করোনা ফরেন পার্টিকেল কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের সুস্থ মানুষের দেহে কি করোনা আছে? নেই। বাহির থেকে এই ভাইরাস যখন আমাদেরকে আক্রমণ করে তখনই তো আসে। ফরেন পার্টিকেল মানে হচ্ছে বাহিরের কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, সবাই অ্যান্সার করতে পারছো? মোনোসাইট, মোনোসাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, কুলসাম বলছো মোনোসাইট, তাওহিদ মোনোসাইট, শান্তা বলছো মোনোসাইট। কংগ্রাচুলেশনস, তোমাদের অ্যান্সার হচ্ছে মোনোসাইট হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে এবং এই প্রক্রিয়া অংশগ্রহণ করার মাধ্যমে আমাদেরকে প্রতিরক্ষা দিয়ে থাকে। মোনোসাইট, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই।
যে কোশ্চেনগুলো একটু বেশি ট্রিকি এবং বোঝার আছে সেই কোশ্চেনগুলোতে আমরা একটু টাইম নিব, কিন্তু যেই কোশ্চেনগুলো ডিরেক্ট অ্যান্সার আমরা জানি সেগুলোতে আমরা খুব বেশি টাইম দিব না, তাই কোশ্চেন দেখানোর সাথে সাথে অ্যান্সার করে ফেলবে। বিনা অনেক কান্না করছে, আমি ওর কমেন্ট পড়ি না, আমি তোমার কমেন্ট পড়েছি, ঠিক আছে। পরবর্তীতে আমি চাইবো সবগুলো কোশ্চেন অ্যান্সার যেন তোমাকে পাই। আচ্ছা, অ্যান্টিজেন কোথায় থাকে? শ্বেত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকার সারফেসে, অনুচক্রিকার সারফেসে, রক্তকোষের সারফেসে। অ্যান্সার করো, আমি তোমাদের কমেন্ট পড়বো। অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, আমি কমেন্ট পড়বো। আচ্ছা, নাজমু সাকি বলছে এ, মর্তুজা বলছে বি, রোবায়ত বলছে বি, সিফাত বলছে এ, ইউসুফ বলছে এ, রুবায়ত বলছে বি, দুর্জয় বলছে বি, নিদ্রা বলছে বি, মালিহা বলছে বি, কাউসার বলছে এ। আচ্ছা, তোমরা এখানে অনেক কনফিউজড হয়ে যাচ্ছ। মুর্শিদ আলম বলছে বি, আদি বলছে বি, বিলকিস আক্তার বিনা বলছে এ, নিদ্রা সরকার বলছে বি, রুবায়ত বলছে বি, রাফাজা বলছে লোহিত রক্তকণিকার সারফেস। আচ্ছা, পার্থ বলছে বি। হ্যাঁ, তোমরা এখানে একটু কনফিউজড হয়েছে, কারো কাছে মনে হচ্ছিল শ্বেত রক্তকণিকা, কারো কাছে মনে হচ্ছিল রক্তরস। না, সঠিক উত্তরটি কি? অনেকে পেরেছো, যারা পেরেছো সবাইকে কংগ্রাচুলেশনস। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে লোহিত রক্তকণিকার সারফেস। আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা, এর সারফেস অর্থাৎ এই জায়গাতে হচ্ছে আমরা কি পাবো? এই জায়গাতে আমরা হচ্ছে অ্যান্টিজেনগুলো পাবো, ঠিক আছে। এই জায়গাতে আমরা অ্যান্টিজেনগুলো পাবো। লোহিত রক্তকণিকা সারফেস, এটা যদি হয় আরবিসি, যদিও রেড কালারের হয়, একটু রেড কালার করে দিলাম। আরবিসির এই যে সারফেসে আমরা এভাবে হচ্ছে অ্যান্টিজেনগুলো পাবো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোন ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই? কোন ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই? আমি আবারও বলছি, আজকের ক্লাসে লাস্ট যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেই শর্ট কোশ্চেনগুলো অনেক ইন্টারেস্টিং। তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে ওই শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার জানা খুব প্রয়োজন। তাহলে কি করতে হবে? ক্লাসটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং তোমার ফ্রেন্ডদেরকে এই জিনিসগুলো সম্পর্কে অবগত করতে হবে। তাই কি করতে হবে? ক্লাসটি শেয়ার করতে হবে। আমি একটু দেখব কারা কারা ক্লাসটি শেয়ার করেছো। তোমরা ক্লাসটি শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখে দাও। আমি একটু অপেক্ষা করব, তারপর আমি আগাবো। আমি একটু অপেক্ষা করব, দেখব তোমরা কয়জন ক্লাসটি শেয়ার করো। ক্লাসটি কয়জন শেয়ার করো, শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখে দাও। আমি অপেক্ষা করব, দেখব তোমরা কয়জন ক্লাসটি শেয়ার করেছো। ক্লাসটি শেয়ার দেখে আমার কিন্তু একটু ভালো লাগছে না, কারণ তোমরা আজকে ক্লাসটি শেয়ারই করোনি। শুধু যদি নিজে নিজে দেখো তাহলে কি বন্ধুদের কোনো উপকার হবে? আমরা চাইবো না সবাই মিলে ক্লাস করি, যেহেতু একটা ফ্রি ক্লাস। এমন অনেকে স্বপ্ন দেখছে কিন্তু তারা জানতে পারছে না আসলে এত মূল্যবান একটা ক্লাস হয়ে যাচ্ছে। কি করতে হবে? ক্লাসটি শেয়ার করতে হবে। তাওহিদ বলেছে শেয়ার করেছে। আর কে কে শেয়ার করেছো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমরা কিন্তু চেক করি, ঠিক আছে। হ্যাঁ, সিয়াম বলছে স্লাইড দিতে হবে। অবশ্যই পাবে তোমরা, এই স্লাইডগুলো ক্লাস শেষে তোমরা পেয়ে যাবে। রাইসা বলছে শেয়ার করছে। দুর্জয় শেষ পর্যন্ত থাকা ট্রাই করছে কিন্তু এমবি নিয়ে একটু চিন্তিত আছে। সমস্যা নেই, তোমার এমবি যদি শেষ হয়ে যায় আমি তোমাকে বলবো রেকর্ডিং ক্লাসটুকু আবার দেখে নিও, ঠিক আছে। কিন্তু অবশ্যই চেষ্টা করো লাইভ ক্লাসে থাকার। লাইভ ক্লাস করার মজাই আলাদা। তুমি একটা কোশ্চেন করবে, আমি সেই কোশ্চেনটুকু দেখতে পাবো, তোমাকে অ্যান্সার করব। আচ্ছা, শান্তা বলছে শেয়ার করেছে। নাজমু সাকি বলছে শেয়ার করেছে। অনেকেই তোমরা শেয়ার করছো, আমি দেখতে পাচ্ছি শেয়ার অনেক অনেক বেড়ে গিয়েছে।
মুর্শিদ আলম বলছে শেয়ার করেছে, মেঘলা আকাশ বলছে শেয়ার করেছে, প্রণব বলছে স্লাইড পাও না তুমি। ভাইয়া তুমি স্লাইড পেয়ে যাবে, আজকের ক্লাসটির পরে স্লাইডগুলো পেয়ে যাবে, টেনশন করো না। যদি স্লাইড না পাও পরবর্তী ক্লাসে আবার আমাকে জানিও, আমি আশা করছি অবশ্যই অবশ্যই তোমরা স্লাইড পাবে, কারণ আমাদের টিম তোমাদেরকে স্লাইড দিয়ে দেয়। স্বাধীন বলছে শেয়ার করেছে, আচ্ছা সাহস বলছে শেয়ার করেছে, রোকাইয়া বলছে শেয়ার করেছে। আচ্ছা মুর্শিদ আলম একটা প্রশ্ন করেছে, সারফেস কি? সারফেস হচ্ছে, আমি যদি বোর্ডটার কথা চিন্তা করি, বোর্ডের একদম উপরের এই যে লেয়ারগুলো, উপরে যে উপর অংশটুকু, বোর্ডের উপরে যে অংশটুকু, আমি যদি আমার মোবাইলটার কথা চিন্তা করি, উপরের যে অংশটুকু, ভেতরে না উপরের যে অংশটুকু, সেটাকে বলা হয় কি? সারফেস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা এই স্লাইডটুকু দেখি আবার, কোন ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই? এ, বি, এবি, ও। তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করছো সবাইকে অনেক 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 থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আমরা চাইবো বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের স্টুডেন্টরা যেন আমাদের সাথে ক্লাসগুলো করে। আচ্ছা তাহলে বলো। পার্থ বিশ্বাস বলছে এবি, আদি বলছে এবি। স্লাইড নিয়ে অনেকে টেনশন করছো, স্লাইড কিভাবে পাবে? ক্লাসটি শেষ হয়ে গেলে তোমরা স্লাইড পেয়ে যাবে, টেনশন করো না, স্লাইড পেয়ে যাবে। যদি না পাও সেম কমেন্ট আমাকে নেক্সট ক্লাসে করো, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে দায়িত্ব নিয়ে স্লাইডটুকু দিয়ে দিব। আশিস বলছে এবি, সাহস বলছে এবি, দুর্জয় বলছে এবি, শাশ্বত বলছে এবি হবে, ইসরাত বলছে এবি। আচ্ছা ঠিক আছে, কোন ব্লাড গ্রুপের নেই অ্যান্টিবডি নেই? সেটা হচ্ছে এবি। এবি এর অ্যান্টিবডি না থাকার কারণে এবিকে কি বলা হয়? আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবিতে কোনো অ্যান্টিবডি নেই, তার জন্য এবিকে কি বলা হয়? দেখি কয়জন অ্যান্সার করতে পারো, এবং সবার আগে কে অ্যান্সার করতে পারো। এবির একটি স্পেশাল নাম আছে, সেই স্পেশাল নামটুকু কি? আচ্ছা ওয়াসিফ জিজ্ঞাসা করেছে আপু কত হাজার এমসিকিউ সলভ করাবেন আজকে? যত হাজার সলভ করালে তোমাদের বিরক্তি আসবে না ততক্ষণ পর্যন্ত, তোমরা যতক্ষণ পর্যন্ত চাবে ততক্ষণ পর্যন্ত আমি সলভ করাবো। নিদ্রা সরকার বলেছে সর্বগ্রহিতা। এবি ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই, তার জন্য এবি ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহিতা, ইউনিভার্সাল রিসিভার বলা হয়। কংগ্রাচুলেশনস নিদ্রা সরকার, সবার আগে তুমি অ্যান্সারটি দিয়েছ। বিলকিস আক্তার বিনা, আমানি আক্তার জিম, রাফাজা, ওলি, হামিম, মাহিন, সাহস, শিফা, মালিহা, আবুল খায়ের, ফাতেমা, সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস হয়েছে তোমাদের। আর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেহ প্রতি সেকেন্ডে কতটি আরবিসি তৈরি করে? তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। দেহ প্রতি সেকেন্ডে কতটি আরবিসি তৈরি করে? 50 লাখ, 30 লাখ, 20 লাখ, 10 লাখ। নাজমু সাকিব বলছে এ, রাতুল বলছে এ, আমানি বলছে এ, নীরা বলছে এ,
মীরা। আদি বলছে এ। তোমরা কোশ্চেনটি কি খেয়াল করছো? আবার পড়ো কোশ্চেনটি, আবার পড়ো। খুব তাড়াহুড়োর মধ্যে আছো তোমরা মনে হচ্ছে, কোশ্চেনটি আবার পড়ো। সবাই কিন্তু একদম একই সাথে ভুল ভুল অ্যান্সারটুকু দিচ্ছ। কেন ভুল করবে? এত সহজ একটি কোশ্চেনের অ্যান্সার কেন ভুল করবে? দেহ প্রতি সেকেন্ডে কতটি আরবিসি তৈরি করে? কতটি আরবিসি তৈরি করে? দেখি সঠিক উত্তর সবার আগে কে দিতে পারে, আমি তার নামটুকুই পড়বো, কারণ তোমরা সবাই ভুল করছো। সঠিক উত্তরটি সবার আগে যে দিবে আমি তার নামটুকুই পড়বো। দুর্জয়, দুর্জয় সমাদ্দার, সি 20 লাখ। কংগ্রাচুলেশনস, দুর্জয়ের হয়েছে। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর বি, 20 লাখ। দুর্জয় সঠিক উত্তর দিতে পেরেছো, কংগ্রাচুলেশনস ভাইয়া। 20 লাখ প্রতি সেকেন্ডে দেহ 20 লাখ আরবিসি তৈরি করতে পারে। আমি আশা করব যে তোমরা কোশ্চেনটুকু ভালো করে পড়বে, সাথে অ্যান্সার খুব সচেতনতার সাথে দিবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো, কিন্তু প্রথমে ভুল করেছো। আমি চাইবো তোমরা প্রত্যেকেই অ্যান্সারটি সঠিক যেন দিতে পারো, তার জন্য একটু কোশ্চেনটি নিয়ে ভেবে তারপর অ্যান্সার করবে। আর এই যে এমসিকিউটি দিয়েছি খুব সুন্দর করে তোমাদের বইতে আছে, বই থেকে চেক করে নিও। এই লাইনটি পুরোটুকুই তোমাদের বইতে লেখা আছে। হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে কোনটি? পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এমডি রিফাত রহমান, আমি আশা করব ভাইয়া তুমি আমার পরবর্তী কোশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আমি কমেন্ট সেকশনে তোমাকে পেতে চাই, ঠিক আছে? আমি অবশ্যই তোমার কমেন্ট পড়বো, তুমি কমেন্ট সেকশনে প্রত্যেকটি অ্যান্সার খুব তাড়াতাড়ি দিতে হবে, ঠিক আছে? নাসরিন সুলতানা বলছো এ, তামান্না বলছো এ, নাজমু সাকিব এ, বাপ্পি এ, ওলি এ, পার্থ বিশ্বাস এ বলছো, দুর্জয় এ বলছো। তোমাদের কি হচ্ছে? তোমরা কি কোশ্চেনটুকু ভালো করে পড়ছো না? প্রথম সঠিক উত্তর দিতে পেরেছো আবুল খায়ের, এন্ডোকার্ডিয়াম। সঠিক উত্তরটি হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম। সঠিক উত্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই যে তোমরা অনেকেই অনেক ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছো, এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা ভাবছো সব কিছু মনে আছে। খুব ইজি একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা এখন পারোনি। হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে এন্ডোকার্ডিয়াম। তোমরা মেজরিটি বলতে গেলে এখন অ্যান্সার করেছিলে এ, পেরিকার্ডিয়াম, কিন্তু অ্যান্সার কিন্তু পেরিকার্ডিয়াম না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এন্ডোকার্ডিয়াম। আবুল খায়ের ভাইয়া তুমি সবার আগে অ্যান্সার করেছো, কংগ্রাচুলেশনস তোমাকে। এন্ডোকার্ডিয়াম, সঠিক উত্তরটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, আমি চেক করে দেখি আর কেউ কি অ্যান্সার করতে পেরেছিল এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, পরবর্তীতে তোমরা অনেকে এন্ডোকার্ডিয়াম বলছো। পরবর্তীতে আমি যে কোশ্চেনগুলো দিব আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই অনেক তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে আর ভুল উত্তর দিবে না। একটু খেয়াল করো প্রশ্নগুলো, একটু খেয়াল করো, তোমরা কিন্তু ইজি ইজি প্রশ্ন মিস করে ফেলছো। আচ্ছা, তারপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? ক্যালোরিমিটার, গ্যালভানোমিটার, স্পিগমোম্যানোমিটার, ফটোমিটার। আচ্ছা, প্রণব বলছে আজকে শুধু ভুল হচ্ছে। হ্যাঁ, আজকে ভুল হওয়ার তোমার আরেকটি কারণ হচ্ছে তুমি একটু অমনোযোগী হয়ে গিয়েছো। মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করো, ভুল হবে না। সবগুলো প্রশ্ন একটু ভাবো, একটু কয়েকটা সেকেন্ড ভাবো,
তারপর অ্যান্সার করো, দেখবে সব কিছু মনে পড়ে যাচ্ছে। আর তোমার মনে হচ্ছে একটু রিভাইজ দেওয়ার গ্যাপ আছে। আজকে ক্লাসটি শেষে বায়োলজি বইটা নিয়ে আবার বসবে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আরেকবার রিক্যাপিচুলেট করার ট্রাই করবে, দেখবে এই ভুলগুলো আর হবে না। ঠিক আছে, তোমরা পারছো। হামিম বলছো সি, ইউসুফ বলছো সি, অরণি বলছো সি, অনেক বলছো সি, সাকিব বলছো, কাউসার, নাইম, আচ্ছা তারপর হচ্ছে বিনা, তারুণ, দুর্জয়, রাফাজা, মুর্শিদ আলম, পার্থ বিশ্বাস। হ্যাঁ, তোমাদেরকে ইকরামুল সামি, তোমাদের প্রত্যেককে কংগ্রাচুলেশনস, তোমাদের অ্যান্সারটি হয়েছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, কোনটি ভালো কোলেস্টেরল? একটু দেখো অ্যান্সারগুলো দেখো, কোনটি ভালো কোলেস্টেরল? এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, নান অফ দিস। শিফা ইসলাম বলছে বি, তাওহিদ আব্দুল্লাহ বলছে বি, মালিহা বলছে বি, সিফাত বলছে বি, জিহাদ বলছে এ, নিদ্রা বলছে বি, বিলকিস বলছে বি, মালিহা বলছে বি। সঠিক উত্তরটি হচ্ছে এইচডিএল। যারা এ বলেছে খুব ভালো করে মাথায় রাখো, এলডিএল কিন্তু ভালো না, এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল, এই ভুলটা অবশ্যই করা যাবে না। এইচডিএলই হচ্ছে ভালো কোলেস্টেরল। ঠিক আছে, তোমাদের বইতে খুব সুন্দর করে লাইনটি আছে, ভুল করা যাবে না। খুব ভালো করে বইটাকে আবার রিভাইজ করতে হবে। যারা যারা ভুল করছো, আজকে আমি কিছু কমেন্টস প্রতিবারই পাই, কয়েকজনের নাম প্রতিবারই পাচ্ছি। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সবগুলো অ্যান্সারই সঠিক দেখেছি। আজকে অনেকে একটু ভুল করছো, সমস্যা নেই, বইটাকে আরেকটু পড়তে হবে। ভুল করার মাধ্যমেই তোমার যে আরেকটু পড়তে হবে, এই জিদটুকু নিজের মধ্যে গ্রো করবে। তাহলে কি করতে হবে? আরেকটু পড়তে হবে। ঠিক আছে, তোমাদের অ্যান্সার হয়েছে, কংগ্রাচুলেশনস। যাদের অ্যান্সার সঠিক হয়েছে, আর যাদের হচ্ছে না তারা চেষ্টা করো ঠিক করে নেওয়ার। লিউকেমিয়া হলে কি কি পরিবর্তন লক্ষণীয়? লিউকেমিয়া হলে কি কি পরিবর্তন লক্ষণীয়? আরবিসি বেড়ে যাবে, ডাব্লিউবিসি কমে যাবে, ডাব্লিউবিসি বেড়ে যাবে, প্ল্যাটেলেট বেড়ে যাবে। একটু দেখো, একটু দেখো, এই কোশ্চেনটুকু একটু দেখো, একটু দেখে অ্যান্সার করো। আরবিসি বেড়ে যাবে, ডাব্লিউবিসি কমে যাবে, ডাব্লিউবিসি বেড়ে যাবে, প্ল্যাটেলেট বেড়ে যাবে। সিফাত বলছে বি, মালিহা বলছে সি, তারপর হচ্ছে পার্থ বিশ্বাস এ, মালিহা সি, জারা সরকার সি, বারাই বলছে গ, সাকিব বলছে বি, ইকরামুল সামি বলছে এ, আচ্ছা তোমরা এখানে একটু একটু মিক্সড করে ফেলছো। কেউ বলছো আরবিসি বেড়ে যাবে, কেউ বলছো ডাব্লিউবিসি কমে যাবে। একটু চিন্তা করো, একটু চিন্তা করে অ্যান্সার করো। সিয়াম বলছে সি, পার্থ মণ্ডল বলছে কমে যাবে। কি কমে যাবে? আবুল খায়ের বলছে বি, কাউসার বলছে নিদ্রা বলছে সি, কাউসার বলছে ডি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ডাব্লিউবিসি অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। ডাব্লিউবিসি অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এখন আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে
একটা মানুষের দেহ, ঠিক আছে, একটা পচা দেহ, ঠিক আছে, এখানে ডাব্লিউবিসি গুলো অনেক বেড়ে যাচ্ছে, ডাব্লিউবিসি গুলো অনেক বেড়ে যাচ্ছে। আমরা সাধারণত জানি একটি কোষে আরবিসি থাকে সবচেয়ে বেশি, তারপর থাকে প্ল্যাটিলেট, তারপর থাকে ডাব্লিউবিসি। আরবিসি থাকে সবচেয়ে বেশি, তারপর থাকে প্ল্যাটিলেট, তারপর থাকে ডাব্লিউবিসি। হ্যাঁ, এখন দেখো, যখন আমি যে চিন্তা করি এটা হচ্ছে প্ল্যাটিলেট আর আরবিসি ডাব্লিউবিসি, ডাব্লিউবিসিগুলো যখন বেড়ে যাবে তখন দেখো আরও বেড়ে যাচ্ছে, ধাক্কা দিয়ে আরবিসিগুলোকে ধ্বংস করে ফেলছে, প্ল্যাটিলেটগুলোকে ধ্বংস করে ফেলছে। অস্বাভাবিকভাবে এই কোষে ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে। তার মানে ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে মানে আলটিমেটলি আরবিসি কমে যাচ্ছে, প্ল্যাটিলেট কমে যাচ্ছে, ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে। আর যখন এভাবে রক্তের মধ্যে একটা রক্তকণিকা বেড়ে যাবে বা একটা কোষ বেড়ে যাবে, অন্যগুলো মরে যাবে, তখন কী হবে? ক্যান্সার সৃষ্টি হবে। সেই জন্য লিউকেমিয়া পেশেন্টের আলটিমেট পরিণতিটা হয় ক্যান্সার। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যান্সারটি কী হবে? অ্যান্সারটি হচ্ছে ডাব্লিউবিসি বেড়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। এই কোশ্চেনটা কিন্তু একটু বুঝে অ্যান্সার করতে হবে। লিউকেমিয়া নিয়ে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, লিউকেমিয়া কি ব্যাখ্যা করো, তখন তোমাদের কিন্তু বলতে হবে যে ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে আরবিসির পরিমাণ কমে যাচ্ছে, প্ল্যাটিলেট কাউন্ট কমে যাচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে আমরা লিউকেমিয়া বলছি। আর এরই ফলাফল হিসেবে আমরা ক্যান্সার সৃষ্টি হতে দেখতে পাচ্ছি। আমি বলছি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও তোমরা কি বুঝতে পেরেছো কি না। তামান্না বলছে ক্লিয়ার হয়েছে, আরাবি বলছে ক্লিয়ার হয়েছে, মুর্তজা বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, ফাতেমা বলছে বুঝতে পেরেছে, জুলফিকার বলছে বুঝতে পেরেছে, রিয়া বলছে বুঝতে পেরেছে, শাশ্বত, নাসরিন, বিলকিস সবাই বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, যা তোমরা বুঝতে পেরেছো, সাব্বির, আশরাফুল, তোমাদের বুঝতে পারার মধ্যেই আমার সার্থকতা। আর রাফাজা বলছে বুঝতে পেরেছে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, সিয়াম বলছে সিয়ামের ড্রিম মেডিকেলে পড়া, কিন্তু বায়োলজি বোরিং লাগে। মেডিকেলে পড়তে হলে অবশ্যই কিন্তু বায়োলজিকে ভালোবাসতে হবে। আর বায়োলজিকে ভালোবাসার জন্য কি করতে হবে? বেশি বেশি করে বায়োলজির টপিকগুলোকে বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে তুমি যদি মুখস্থ করতে যাও, সারা জীবনই বায়োলজি বোরিং লাগবে, বোরিং লাগা যাবে না, পড়তে হবে, ঠিক আছে। শেষ, আমাদের এরই মাধ্যমে এমসিকিউ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সিকিউতে চলে আসি, শর্ট কোশ্চেন সিকিউতে চলে আসি। আর এমসিকিউ প্যারা দিব না, এখন এমসিকিউ শেষ, এখন আমরা সিকিউতে চলে আসবো, ঠিক আছে। এখন দেখি আমরা ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্য দেখাও। আমি তোমাদেরকে আবারও বলে রাখি, হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক সময় সিকিউ কোশ্চেন এসেছে। যেমন আমি 68 ব্যাচ ছিলাম, আমার সিকিউ কোশ্চেন এসেছে। আবার নটরডেম কলেজ, সেন্ট জোসেফও কিছু কিছু সময় সিকিউ এসেছিল। এই যে সিকিউ আসবে বা হচ্ছে শর্ট কোশ্চেন আসে, তখন কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন প্র্যাকটিসটাও থাকতে হবে। দেখো, ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্য কী? ইমবাইবিশন আমি খুব কি পয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিটুকু তোমরা নিজেরা ইলাবোরেট করে লিখবে। কি পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে,
আমরা সিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার দেখে নিব, খুব অল্প কিছুক্ষণ আছে, তোমরা একটু লাস্টের দিকে মনোযোগ দিয়ে থাকো। এখন যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে পরীক্ষায় আসবে তাই না, তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইম্পর্টেন্ট। জানোই তো বায়োলজি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের পড়াশোনা। অন্য যে সাবজেক্টগুলো আছে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, ঠিক আছে, সেগুলো প্র্যাকটিক্যাল লাইফ, কিন্তু আমি একটা মানুষ, আমি এই যে মানুষ হওয়ার পিছনে অনেক অনেক গাঠনিক বৈষম্য আছে এক একজন মানুষের মধ্যে, বা হচ্ছে আমি চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, আমি যে বেঁচে আছি এর জন্য বায়োলজিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে। তাহলে বায়োলজিকে অবশ্যই জানতে হবে। যারা বোরিং বলছো, নিজের সম্পর্কে জানবে না, বোরিং কেন হবে, নিজেকে চিনতে হবে, ঠিক আছে। তাহলে আসি ইমবাইবিশনের ক্ষেত্রে আমি একদম প্রথমত মনে রাখবো কলয়েড ধর্মী পদার্থ। কলয়েড ধর্মী পদার্থ। ব্যাপনের ক্ষেত্রে কি মনে রাখবো, গ্যাসীয় পদার্থ যদি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে ব্যাপন। এখানে একটু একটা জিনিস ঠিক রাখতে হবে, একই চাপ এবং তাপমাত্রা, টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে অভিস্রবণের ক্ষেত্রে বৈষম্য ভেদ্য পর্দা আচ্ছা, আমি যে তিনটা টার্ম লিখেছি, এই তিনটি টার্ম তোমরা যখন ইমবাইবিশন, ব্যাপন অথবা অভিস্রবণ নিয়ে পড়াশোনা করবে, মাস্ট লিখতেই হবে। তুমি ডেফিনেশন যেটাই লিখো না কেন, ডেফিনেশনের মধ্যে এই কথাগুলো যখন থাকবে, তোমার মাথায় যখন থাকবে যে এই কথাগুলো আমাকে রাখতেই হবে, তখন তোমার অ্যান্সারটি 100% সঠিক হবে। এই কথাগুলো যদি ছুটে যায়, এই টার্মগুলো যদি ছুটে যায়, তাহলে তোমার পুরো ডেফিনেশনটাই ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা দেখি ইমবাইবিশন, ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্য আমরা বুঝে ফেলেছি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের অনেকের মাঝে কনফিউশন থাকে, আমি তোমাদের জন্য নিজেই একটা চার্ট তৈরি করে এনেছি। তোমাদের বইতে এমন কোনো চার্ট নেই, তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আরবিসি, ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট, এই তিনটিকে কীভাবে ইজিলি মনে রাখা যায়। এখানে কিছু কাউন্ট আছে, কিছু কাজ আছে। এই জিনিসগুলোকে ভালো করে মনে রাখার জন্য অবশ্যই তোমাদের এই চার্টটা মনে রাখতে হবে। একটা চার্টের মধ্যে আমরা সব কিছু শিখে ফেলবো। মনোযোগ দাও, তোমরা ক্লাসে মনোযোগ দাও, কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা বুঝতে পারছো কি না, আর যদি না বুঝো অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, দেখো আরবিসি 50 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটারে থাকে। প্রথমে আমরা পরিমাণটুকু জেনে ফেললাম। ডাব্লিউবিসি থাকে 4 থেকে 10,000, প্ল্যাটিলেট থাকে 2.5 লক্ষ বা হচ্ছে 2.5 লাখ। আরবিসি 120 দিন বাঁচে, তাহলে সবচেয়ে বেশি বাঁচতে পারে আরবিসি। তারপর হচ্ছে ডাব্লিউবিসি 1 থেকে 15 দিন বাঁচে, প্ল্যাটিলেট বাঁচে 5 থেকে 10 দিন, অর্থাৎ গড় আয়ু। তারপর হ্যাঁ, অবশ্যই একজন বলছো স্ক্রিনশট নিতে চাচ্ছ, হ্যাঁ স্ক্রিনশট নাও, আমি পাশে সরে গিয়েছি, তোমরা স্ক্রিনশট নাও, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই চার্টটুকু, স্ক্রিনশট নিয়ে নাও।
আমি 5 সেকেন্ডের জন্য পাশে সরে গিয়েছি। 5 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট নিয়ে তোমরা ডান লিখে দাও কমেন্ট সেকশনে, আমি আবার ফিরে আসব। স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে ডান লিখে দাও, আমি আবার চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আশা করছি তোমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে গিয়েছে। এখন তাহলে দেখি উৎপত্তি স্থান। আরবিসি উৎপত্তি স্থান হচ্ছে লাল অস্থি মজ্জা, ডাব্লিউবিসি লিম্ফ নোড, টনসিল, প্লিহা, আর প্ল্যাটেলেট লাল অস্থি মজ্জা। অর্থাৎ প্ল্যাটেলেট আর আরবিসি এর উৎপত্তি স্থান একই। আবার আরবিসি নিউক্লিয়াসবিহীন কোনো নিউক্লিয়াস নেই, প্ল্যাটেলেট নিউক্লিয়াসবিহীন কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু ডাব্লিউবিসি নিউক্লিয়াস যুক্ত। আরবিসি এর প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করবে। কিভাবে অক্সিজেন পরিবহন করবে? অক্সি হিমোগ্লোবিন তৈরির মাধ্যমে অক্সিজেনটাকে সারা দেহে পরিবহন করে নিয়ে যাবে কে? আরবিসি। তারপর প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য করবে ডাব্লিউবিসি। আমরা বারে বারে কিন্তু কয়েকটা এমসিকিউ সলভ করে এসেছিলাম। প্রতিরক্ষা ব্যবস্থায় কে সাহায্য করে? ডাব্লিউবিসি। তারপর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্ল্যাটেলেট। আমাদের হাতের কোথাও কেটে গেল, ওই জায়গাতে খুব তাড়াতাড়ি দেখবে রক্ত জমাট বেঁধে যায়। সাধারণত ছোটোখাটো কাটা হলে খুব তাড়াতাড়ি রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু সিভিয়ারগুলোতে একটু প্রবলেম হয়, ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়, অনেক ফর্মালিটিসের প্রয়োজন হয়। কিন্তু অল্প যখন হয় তখন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি? প্ল্যাটেলেট। আচ্ছা, তারপর হচ্ছে রক্ত শূন্যতা। একটু টার্মগুলো দেখি, তোমাদের বইতে কিছু টার্ম একটু কনফিউজিং করে আছে, তোমরা আবার কিছু টার্ম নেই, সেজন্য আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। দেখো, রক্ত শূন্যতা যখন আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তখন রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হয়। তোমরা শুনে থাকবে, তোমাদের অনেক পরিচিত অনেকের এখন অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যানিমিয়া হওয়ার কারণটা কি? আরবিসি এর পরিমাণ বা লোহিত রক্তকণিকা এর পরিমাণ কমে যাওয়া হচ্ছে অ্যানিমিয়া হওয়ার প্রধান কারণ। আর যখন লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাবে তখন পলিসাইথেমিয়া ডাব্লিউবিসির পরিমাণ যখন বেড়ে যাবে তখন লিউকোসাইটোসিস। একটু খেয়াল করো, এখানে লিউকোসাইটোসিস। ডাব্লিউবিসির পরিমাণ যখন বেড়ে যাবে সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। ডাব্লিউবিসির পরিমাণ যখন কমে যাবে তখন সেটাকে আমরা বলবো লিউকোপেনিয়া। একটু কারেক্ট করে নিও তোমরা, লিউকোপেনিয়া। ডাব্লিউবিসির পরিমাণ যখন বেড়ে যাবে সেটাকে তখন বলবো লিউকোসাইটোসিস, আর ডাব্লিউবিসির পরিমাণ যখন কমে যাবে তখন সেটাকে আমরা বলবো লিউকোপেনিয়া। তারপর প্ল্যাটেলেট কাউন্ট যখন বেড়ে যাবে বা অনুচক্রিকা যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো আমরা হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। আর প্ল্যাটেলেট কাউন্ট বা হচ্ছে অনুচক্রিকা যখন কমে যাবে তখন আমরা সেটাকে বলবো থ্রোম্বোসাইটোপেনিয়া। তার মানে কমে যাচ্ছে ওই সময় আমরা তাকে বলছি পেনিয়া। লাস্টে একটা ওয়ার্ড ইউজ হচ্ছে পেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিয়া। আমি আশা করছি এখন তোমরা বুঝতে পারছো। তোমরা আরেকটি স্ক্রিনশট তুলে নাও, এখানে একটু কারেক্ট হয়েছে। তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে ডান লিখো। হ্যাঁ, আমি সাইডে চলে এসেছি, তোমরা স্ক্রিনশট তুলে ফেলো। স্ক্রিনশট নিয়ে কমেন্ট সেকশনে ডান লিখে দাও, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটেলেটের মধ্যে ডিফারেন্স চার্টের মাধ্যমে তোমরা কিন্তু খুব ভালোভাবে সবগুলো টার্মকে মনে রাখতে পারছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। ব্লাড গ্রুপিং ব্যাখ্যা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় আমাদের অনেক সময় ফ্রেন্ডদের ব্লাডের প্রয়োজন হয়, তখন আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, আমি কি ব্লাড দিতে পারবো?
দেখা যায় আমার সাথে আমার ফ্রেন্ডের ব্লাড গ্রুপ ম্যাচিং হচ্ছে না, কিন্তু এখন এত ক্রিটিক্যাল কন্ডিশন, আমি কারো কাছ থেকে আশেপাশ থেকে কোনো ব্লাডই পাচ্ছি না, তখন আমি চিন্তা করব আমি কি আমার ফ্রেন্ডটাকে ব্লাড দিতে পারবো। এই যে আমি কি পারবো কি পারবো না, এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে এই ক্লাসটিতে আমরা শিখে নিব। ঠিক আছে, দেখো ব্লাড গ্রুপ এ বি এ বি ও, এ বি এ বি ও, আমরা সাধারণত এই 4 ধরনের ব্লাড গ্রুপ সম্পর্কে জেনে থাকি। এখন এ ব্লাড গ্রুপ যখন বলবে তখন আরবিসি এর সারফেসে এভাবে অ্যান্টিজেন এ থাকবে, ঠিক আছে, আর রক্তরসে অ্যান্টিবডি বি থাকবে, ঠিক আছে, রক্তরসে অ্যান্টিবডি বি থাকবে। একইভাবে যখন ব্লাড গ্রুপ বি হবে তখন অ্যান্টিবডি এ থাকবে, আবার যখন ব্লাড গ্রুপ এ বি হবে অ্যান্টিজেন এ আর সাথে বি থাকবে, আর এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। অ্যান্টিবডি নেই বলে কিন্তু ব্লাড গ্রুপ এ বিকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। অ্যান্টিবডি থাকা মানে হচ্ছে কি, ব্লাড গ্রুপ, ধরো আমার ব্লাড গ্রুপ এ, ঠিক আছে, আমার রক্তরসে অ্যান্টিবডি আছে বি। এখন আমি যদি একজন থেকে ব্লাড নেই যার কিনা ব্লাড গ্রুপ বি, আমার অ্যান্টিবডি সেই ব্লাড গ্রুপের সাথে ফাইট করে বলবে তুমি তো এ না, তোমাকে কেন আমি আসতে দিব, ঠিক আছে, কারণ আমার ব্লাড গ্রুপ এ, আমার অ্যান্টিবডি বি, অন্য ব্লাড গ্রুপ যখন আসবে, যেমন বি যখন আসবে তখন বিকে বলবে তুমি তো এ না, কেন তোমাকে আসতে দিব। এই যে একটা ফাইট করবে, এই ফাইটের জন্য আমার শরীরের ক্ষতি হয়ে যাবে, তাই আমি অন্য ব্লাড গ্রুপের রক্ত নিতে পারবো না, আমাকে এ থেকে নিতে হবে, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে বেসিক্যালি অ্যান্টিবডি করে থাকে, কিন্তু এবি এর ক্ষেত্রে যেহেতু কোনো অ্যান্টিবডি নেই, তাই এবি সবার থেকে ব্লাড নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এই চারটি দেখি, এই চারটি খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ব্লাড গ্রুপ ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় বিভিন্ন কারণে আমাদের ব্লাড গ্রুপ নিয়ে জানতে হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন সার্জারি করার জন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে। দেখো এখানে পজিটিভ আর নেগেটিভ ব্লাড গ্রুপের কথা বলা হয়েছে। পজিটিভ আর নেগেটিভ ব্লাড গ্রুপ কীভাবে আমরা ঠিক করি, কোনটি পজিটিভ ব্লাড গ্রুপ কোনটি নেগেটিভ ব্লাড গ্রুপ কীভাবে ঠিক করি। আরএইচ ফ্যাক্টর, দেখো আরএইচ ফ্যাক্টরটি যদি থাকে তখন আমরা পজিটিভ ব্লাড গ্রুপ বলে থাকি, আর আরএইচ ফ্যাক্টরটি যদি না থাকে তখন আমরা নেগেটিভ ব্লাড গ্রুপ বলে থাকি। আমাদের অনেকে দেখা যায় এ পজিটিভ ব্লাড গ্রুপ, আবার অনেকে দেখা যায় এ নেগেটিভ, সেম ওয়েতে অন্যগুলো বি, এ বি, ও নেগেটিভ, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, আমরা এই টার্মগুলো একটু ক্লিয়ার হয়ে যায়। এবি, একটা জিনিস দেখো, তোমাদের ঠিক পরবর্তী কোশ্চেনটা অ্যান্সার আমি একই সাথে দিয়ে দিব, পরবর্তী কোশ্চেনটা খুব ইজিলি তোমরা পারবে, একটু মন দিয়ে ক্লাসটা করো। পরবর্তী যে কোশ্চেনটা করব সেই কোশ্চেনের অ্যান্সার যে সবার প্রথমে দিতে পারবে তার নামটি আমি পড়ব, ঠিক আছে। এজন্য এখন যা বোঝাবো একটু ভালো করে শুনো, ক্লাসে যারা আছো তাদের সবাইকে বলছি এখন আমি যা বোঝাবো খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে শুনো। দেখো এবি, কারো ব্লাড গ্রুপ যখন এবি হবে, এবি পজিটিভ যদি হয় তাহলে এবি পজিটিভ কার থেকে নিতে পারবে। এবি পজিটিভ আমরা আগেই জেনেছি এবিতে কোনো অ্যান্টিবডি নেই, ঠিক আছে, এবিতে কোনো অ্যান্টিবডি নেই, আমি ক্রস দিই,
অ্যান্টিবডি নেই, তার মানে এবি পজিটিভ সব ব্লাড গ্রুপের রক্তই নিতে পারবে। দেখো সব ব্লাড গ্রুপেরই পারছে, ও নেগেটিভ ও পজিটিভ, বি নেগেটিভ বি পজিটিভ, এ পজিটিভ এ নেগেটিভ এ পজিটিভ, এবি নেগেটিভ এবি পজিটিভ, সব ব্লাড গ্রুপের রক্তই কিন্তু এবি পজিটিভ নিতে পারছে। কিন্তু এবি নেগেটিভ পজিটিভ নেগেটিভ সব ব্লাড গ্রুপের রক্তই এবি পজিটিভ নিতে পারছে, কিন্তু এবি নেগেটিভ কি করছে? এবি নেগেটিভের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এবি হচ্ছে সর্বজন গ্রহিতা বা সার্বজনীন গ্রহিতা, মানে সবার থেকে নিতে পারে। কিন্তু এই যে সবার থেকে নিতে পারে ব্যাপারটা কিন্তু আংশিক সত্য, কেননা এবি পজিটিভ সবার থেকে নিতে পারে, এবি নেগেটিভ সবার থেকে নিতে পারে না। ঠিক আছে, এই যে দেখো এবি নেগেটিভ সবার থেকে নিতে পারছে না, এবি নেগেটিভ কাদের থেকে নিতে পারবে? এবি নেগেটিভ নিতে পারবে ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ এবি নেগেটিভ। নেগেটিভ আগেই একটা বাইন্ডিংস চলে এসেছে, সে নেগেটিভ, তার মানে এবি নেগেটিভ সবার থেকে নিতে পারবে, শুধুমাত্র সবার থেকে মানে শুধুমাত্র নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত যারা আছে তাদের প্রত্যেকের থেকে ব্লাড নিতে পারবে, কিন্তু পজিটিভ কারো থেকে কখনোই পারবে না। নেগেটিভ কখনো পজিটিভের রক্ত নিতে পারবে না, একটু ভালো করে মাথায় রাখো। নেগেটিভ ব্লাড গ্রুপ কখনোই পজিটিভ ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারবে না, পজিটিভ ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারবে না। তারপর এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ সবগুলো ক্ষেত্রে সেম কনসেপ্ট, আমি যে কনসেপ্ট একটু আগে শিখিয়েছি ঠিক সেম কনসেপ্ট। ঠিক আছে, তারপর আসি আমরা ও, যেহেতু ও একটু স্পেশাল, ও যেহেতু একটু স্পেশাল, কেন স্পেশাল? আমি এবি ক্ষেত্রে দেখিয়েছিলাম, এটা যদি চিন্তা করি একটা আরবিসি, এই আরবিসি এর সারফেস মানে এই যে উপরে যে লেয়ারটুকু, সেখানে এবি ব্লাড গ্রুপ যাদের থাকে তাদের এ এবং বি অ্যান্টিজেন থাকে, কিন্তু কোনো রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও এর ক্ষেত্রে কি হয়? ও এর ক্ষেত্রে হয়, এটা যদি ও ব্লাড গ্রুপ হয়, এটা যদি ও ব্লাড গ্রুপ হয় সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা যদি ও ব্লাড গ্রুপ হয় সেই ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ যদি হয় সেই ক্ষেত্রে এখানে যেমন এবি এর ক্ষেত্রে আমরা অ্যান্টিজেন আরবিসি এর সারফেসে দেখতে পাচ্ছি, এমন কোনো অ্যান্টিজেন নেই, এমন কোনো অ্যান্টিজেনের উপস্থিতি নেই, কিন্তু এ বি অ্যান্টি এ, একটু ক্লিন করি, আমরা ও এর ক্ষেত্রে কোন আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেন দেখতে পাচ্ছি না, কিন্তু ব্লাড গ্রুপ রক্তরসে আমরা কি দেখতে পাচ্ছি? রক্তরসে আমরা অ্যান্টিবডি দেখতে পাচ্ছি, অ্যান্টি এ অ্যান্টিবডি বি, দুটো অ্যান্টিবডি আমরা দেখতে পাচ্ছি রক্তরসে। এই জন্য যখন ব্লাড দিবে, এ বি যখন ব্লাড দিবে সেই ব্লাডটুকু ও নিতে পারবে না, ও সবাইকে দিতে পারবে, কারণ ও এর সারফেসে কোনো অ্যান্টিজেন নেই। ঠিক আছে, ও এর সারফেসে কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু ও এর রক্তরসে অ্যান্টিবডি আছে, যার জন্য কেউ যদি আসে তখন বলবে না তুমি আসতে পারবে না। ঠিক আছে, এই জন্য ওকে বলা হয় ও সবাইকে দিতে পারবে কিন্তু ও কারো থেকে নিতে পারবে না। ঠিক একইভাবে ও এর ক্ষেত্রে ও দিতে পারবে সবাইকে, ঠিক আছে, কিন্তু ও নিতে পারবে শুধুমাত্র
ও পজিটিভ নিতে পারবে শুধুমাত্র ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকে। আর ও নেগেটিভের ক্ষেত্রে তো আরও বেশি বাইন্ডিং আছে, ও নেগেটিভ শুধুমাত্র ও নেগেটিভ থেকে ব্লাড নিতে পারবে। তার মানে বুঝতেই পারছো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও কোন ব্লাড গ্রুপের মানুষগুলো সবচেয়ে বেশি রিস্কে থাকে। কমেন্টে আমাকে জানিয়ে দাও সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন ব্লাড গ্রুপের মানুষগুলো। আমি একটু দেখি তোমরা কমেন্টে আমাকে কে কে বলতে পারো কোন ব্লাড গ্রুপের মানুষরা সবচেয়ে বেশি রিস্কে থাকে। যে সবার প্রথমে অ্যান্সার করবে শুধুমাত্র তার কমেন্টই আমি পড়বো। কোন ব্লাড গ্রুপের মানুষরা সবচেয়ে বেশি রিস্ক থাকে, যাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাকে একটু পজিটিভ নেগেটিভ উল্লেখ করে বলো। আহাদ বলেছে ও পজিটিভ নেগেটিভ, নিদ্রা বলেছে ও নেগেটিভ হয়েছে। কংগ্রাচুলেশনস আহাদ, নিদ্রা, তামান্না, মাহিন, হ্যাঁ তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো এতক্ষণ আমি ব্লাড গ্রুপিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুঝিয়েছি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা। পরবর্তীতে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনের অ্যান্সার যে দিতে পারবে প্রথমে আমি শুধু তার কমেন্টটাই পড়বো। পরবর্তীতে একটা কোশ্চেন আসছে যেটার অ্যান্সার সবার প্রথমে যে দিবে আমি প্রথম 3 জনের কমেন্ট পড়বো, প্রথম 3 জন, ঠিক আছে? নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি কি পজিটিভ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে? ইয়েস অর নো? আমাকে অ্যান্সার করবে ইয়েস অর নো। নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি কি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? ইয়েস অর নো? আমাকে অ্যান্সার করো ইয়েস অর নো। আশিস কুমার বলেছে হ্যাঁ, আদি বলেছে হ্যাঁ, বাবুল হোসেন বলেছে নো, নীরা সরকার বলেছে হ্যাঁ। কংগ্রাচুলেশনস। আমি বলেছিলাম প্রথম 3 জনের কমেন্ট পড়বো। প্রথম 3 জন আশিস কুমার, আদি, মীরা, তোমাদের 3 জনের অ্যান্সার হয়েছে। বাবুল হোসেন তোমার অ্যান্সারটি হয়নি, সঠিক উত্তর হচ্ছে পারবে। আরও অনেকে অ্যান্সার করতে পারছো, যা পারছো সবাইকে কংগ্রাচুলেশনস। অবশ্যই পারবে। কিছুক্ষণ আগে আমি একটা চার্ট দিয়ে বলেছি নেগেটিভ ব্লাড গ্রুপের ধারী যারা তারা কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে, ঠিক আছে? আমি পরবর্তীটাতে চলে যাই। এখন আমাদের আজকের ক্লাসটি শেষ হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি রক্ত সঞ্চালন দিয়ে। আজকের ক্লাসটি আমরা রক্ত সঞ্চালন এর মাধ্যমেই শেষ করে দিব। তাহলে আর দেরি না করে তোমরা ক্লাসটিতে জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। দেখো, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করা লাগবে। লাস্ট মোমেন্ট কয়েক মিনিটের মধ্যে আমরা বুঝে ফেলবো কিভাবে একটি হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালিত হচ্ছে। দেখো এখানে একটি হৃৎপিণ্ড আছে। হৃৎপিণ্ডে প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যেমন আমরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেখা যায় দেহে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন এই কার্বন ডাইঅক্সাইড যখন রক্তের সাথে মিশে যায় সেই রক্ত এসে হৃৎপিণ্ডে পিওর হয়। আমাদের এক্সপেক্টেড ব্লাড হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। আর আমরা যেই ব্লাডটা আনএক্সপেক্টেড সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, ঠিক আছে? এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মিক্সড হয়ে সেই রক্ত পিওর হওয়ার জন্য অর্থাৎ অক্সিজেনেটেড হওয়ার জন্য চলে আসে কোথায়? হৃৎপিণ্ডে। আর সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসে। আমরা শিরা ধমনী টার্মটা ক্লিয়ার হই। শিরা দিয়ে কি হয়? শিরা দিয়ে আমরা বুঝবো আসি। সে পারমিশন নিচ্ছে, আমি কি আসবো? আসি। অর্থাৎ সারা দেহের রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। শিরা দিয়ে সারা দেহের রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। আর ধমনী দিয়ে ঠিক বিপরীত কাজটুকু হয়, তাই আমি লিখলাম না, ঠিক আছে? শিরা আশি, এভাবে তোমরা মনে রাখতে পারো। শিরা আশি অর্থাৎ সারা দেহের রক্ত শিরার মাধ্যমে কোথায় প্রবেশ করে? হৃৎপিণ্ডে প্রবেশ করে। হৃৎপিণ্ডে প্রবেশ করে পিওর হয় অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড হয়ে যায়। কীভাবে হচ্ছে দেখি।
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসবে এই যে সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা, উপর, সুপিরিয়র মানে বোঝায় উপর, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসছে? এখানে চিন্তা করো, আমি একটি পেশেন্টের হৃৎপিণ্ড চিন্তা করছি, আমি কিন্তু আমার ডান আমার বাম চিন্তা করবো না। তুমি যদি চিন্তা করো তোমার সামনে একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টের বাম তোমার ডান, সেই পেশেন্টের ডান তোমার বাম, ঠিক আছে? তার জন্য এই দিকটি হচ্ছে ডান আর এই দিকটি হচ্ছে বাম। এখন সুপিরিয়র ভেনা কেভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করছে ডান অলিন্দ। তারপর এখানে একটা কপাটিকা আছে যেটাকে কি বলা হয়? ট্রাইকাসপিড কপাটিকা, অর্থাৎ তিনটি মাথা আছে, তিনটি টুপি আছে। ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে, কপাটিকা আগে বন্ধ ছিল এখন খুলে যাবে, এখন নিলয় চলে আসবে। অলিন্দ থাকে উপরে, উপরের প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ আর নিচের প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। ট্রাইকাসপিড কপাটিকা দরজার মতো কাজ করে, খুলে যাবে, তখন ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ থেকে ডান ভেন্ট্রিকল বা ডান নিলয়ে চলে আসবে, ঠিক আছে? এখন এই ব্লাড যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, যেটা কিনা আনএক্সপেক্টেড, আমরা কেউই চাই না আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অবিশুদ্ধ বা টক্সিক বিষাক্ত রক্ত থাকুক, সেটাকে আমার কি করতে হবে? ফুসফুসে পাঠাতে হবে। ফুসফুসে পাঠিয়ে এক্সচেঞ্জ হয়, আমরা জানি ফুসফুসে কি হয়? বিনিময় হয়, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়। এই কার্বন ডাইঅক্সাইড গিয়ে অক্সিজেনে কনভার্ট হবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে অক্সিজেনটাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ফুসফুসে পাঠিয়ে অক্সিজেনেটেড করা। আমি এখন কি করছি? আমি এখন এই ব্লাডটাকে পাঠিয়ে দিচ্ছি বাম পালমোনারি ধমনী, বাম পালমোনারি ধমনী দিয়ে আমি ব্লাডটিকে ফুসফুসে পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠিয়ে দিচ্ছি? ফুসফুসে, ফুসফুস। পালমোনারি শব্দের অর্থ পালমোনারি দিয়ে ফুসফুসকে ইঙ্গিত করা হয়। কার্ডিয়াক দিয়ে, দেখো কার্ডিয়াক সবসময় দুটো টার্ম মাথায় রেখো। কার্ডিয়াক দিয়ে হার্টকে বোঝানো হয় বা হৃৎপিণ্ডকে বোঝানো হয়, আর পালমোনারি ওয়ার্ডটি দিয়ে লাংকে বোঝানো হয় বা ফুসফুসকে বোঝানো হয়, ঠিক আছে? এখন ফুসফুসে চলে যাবে, ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে। হওয়ার পর এই বিশুদ্ধ রক্ত আবার আমাদের সারা দেহে ছড়িয়ে পড়বে। সারা দেহে কিভাবে ছড়িয়ে পড়বে? অক্সিজেনেটেড এই ব্লাডটুকু, এখন কি করবে? এখন এই যে আমাদের বাম পালমোনারি শিরা এবং ডান পালমোনারি শিরা আছে, বাম পালমোনারি শিরা আছে, এই বাম পালমোনারি শিরাগুলো দিয়ে বাম অলিন্দে প্রথমে চলে আসবে, তারপর বা বাম অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে আসবে। আসার পর এখানে একটি দরজা আছে যেটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকার মাধ্যমে খুলে যাবে, খুলে গিয়ে চলে আসবে কোথায়? বাম ভেন্ট্রিকলে চলে আসবে, বাম ভেন্ট্রিকলে চলে আসবে। তারপর বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টার মাধ্যমে আমাদের সারা দেহে চলে যাবে, আমাদের দেহের এক্সপেক্টেড ব্লাড ছিল অক্সিজেনেটেড আর আনএক্সপেক্টেড ব্লাড ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আমরা এভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বিষাক্ত রক্তকে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্তে পরিণত করে আবার শরীরের প্রত্যেকটি জায়গায় সাপ্লাই দেই বা সরবরাহ করি। এভাবেই হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি অনেকটা সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। যারা বোঝোনি বা কোনো সমস্যা আছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবে, এবং যারা মিস করছে তারা রেকর্ডিং থেকে এই অংশটুকু অবশ্যই ভালো করে দেখে নেবে। এরই মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে। তোমরা যারা যারা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি খুব খুশি হব তোমরা যদি ভালো করে ক্লাসটি করে থাকো, সব কিছুই তোমরা বুঝতে পারবে আমি আশা করছি। এর মাধ্যমে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করে দিব। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি অনেক কিছু বোর্ডে লিখেছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এরই মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করে দিব। আজকের ক্লাসের লাস্ট টপিকটি অনেক ইন্টারেস্টিং ছিল, অনেকেরই কনফিউশন আছে। এই কনফিউশনটুকু যেন আর পরবর্তীতে না থাকে সেই জন্য তোমাদেরকে আজকে আমি পুরোটুকুই ক্লিয়ার করে দিয়েছি। এরই মাধ্যমে আমাদের কলেজ অ্যাডমিশন টেস্টের জীবে পরিবহন চ্যাপ্টারটি সম্পর্কে আমরা জেনে ফেলেছি, একটু একটু করে প্রত্যেকটা টপিক কভার করে ফেলেছি। আমি আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা একদম লাস্ট পর্যন্ত থেকেছো, আমি অনেকদিন নাম বারে পড়েছিলাম, আমি দেখেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অনেকে ছিলে, সবাইকে অনেক থ্যাঙ্কস। প্রত্যেকটি ক্লাসে তোমাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি আশা করব, সেই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।